চালু করে দিছি আমি রেকর্ডার চালু করে দিয়েছি। আচ্ছা, ক্লাস রেকর্ডার রেকর্ড করলে যদি তোমরা ক্লাস না করো তখন হ্যাঁ করবে স্যার, করব না কেন? করবা তো? আচ্ছা, আমি কিন্তু চেক করব। বাই এনি চান্স কারো মিস হয়ে যায় সেই ক্ষেত্রে আচ্ছা আচ্ছা, দেখতে পারবে। না আমি জাস্ট মজা করলাম আর কি। সরাসরি আপনার ক্লাস করাটার মজাটাই অন্যরকম স্যার। তাই নাকি? আচ্ছা, স্যার আমাদের কি এখানে পেমেন্ট দিতে হবে? এখানে প্রেজেন্ট না, এখানে প্রেজেন্ট দিও না, আমি একটা ফাইল ক্রিয়েট করে দিব, ঠিক আছে? একটা ফাইল ক্রিয়েট করে দিব ক্লাস শেষে। স্যার আমার একটা কথা ছিল। মশিউর আসিফ, হ্যাঁ বলো। স্যার আমি ক্লাসটা স্যার একবার করছি, এখন কি স্যার আবার করতে পারবো? করো করো, আরো ভালো করে ঝালাই হয়ে যাক, সমস্যা কি? ক্লাস করলে তো সমস্যা নাই। হ্যাঁ, ক্লাস করলে তো সমস্যা নেই। স্যার আমি একবার করছি, এখন আবার করতেছি আর কি। হ্যাঁ, তাহলে তো আমার ভালো, আমি শিখাইতে পারবো, তো আমার ভালো। স্যার ধন্যবাদ স্যার। হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আমি দ্বিতীয় ক্লাস করতেছি কিন্তু কিছুই বুঝতেছি না, সব মাথার উপর দিয়ে যাইতেছে। সেকেন্ড ক্লাস করতেছো? স্যার গতকালকে ফার্স্ট ঢুকছিলাম আর আজকে সেকেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আজকে আমি আসলে তোমাদের কোন জায়গায় কনফিউশন আমি বুঝতে পারছি, মাঝখান থেকে হঠাৎ করে শুরু হয়ে গেছে তো, যার কারণে একটু তোমাদের প্রবলেম হচ্ছে। অসুবিধা নেই, এটা ইনশাল্লাহ আর একটা বড় জোর 2টা ক্লাস লাগতে পারে তোমাদের। হ্যাঁ, ওই শীতলক্ষার সাথে হইতে এই সপ্তাহে আর 2টা ক্লাস যদি করতে পারো তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমাদের মেকআপ ক্লাস কয়টা করা লাগবে স্যার? মেকআপ ক্লাস শীতলক্ষায় মোট কয়টা ক্লাস হয়েছে স্যার? শীতলক্ষায় মোট কয়টা ক্লাস হয়েছে স্যার ফান্ডামেন্টাল? শীতলক্ষার যে কয়টা ক্লাস, শীতলক্ষা তো বেশ কিছু ক্লাস হয়ে গেল, 4টা না আরো বেশি হবে হয়তো। ওদের 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 হয়ে গেছে, 3-4টা ক্লাস হয়ে গেছে। তাহলে আমাদের টোটালি আপনি করেন 4-5টা ক্লাস করলে মেকআপ হয়ে যাবে। আর হ্যাঁ, ওটা নিয়ে টেনশন করো না, আমি মোটামুটি ভাবে মনে হয় ওদের সাথে উঠতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ ওদের সাথে উঠতে পারবো, সমস্যা নাই। তবে তোমাদের একটু টাইম দেওয়া লাগবে, বুঝছো? একটু পরিশ্রম করা লাগবে। যদি ব্যাপারটা আমি কথাটা শেষ করে নিই, সেটা হচ্ছে যে সাধারণত 1 ঘন্টায় ক্লাস করে, তো 1 ঘন্টায় হয়তো নাও হতে পারে। আমি একটু বাড়ায় নিলে কি তোমাদের প্রবলেম হবে যদি 1.5 ঘন্টা ক্লাস নেই? না স্যার, আর ক্লাস নিয়ে অনেক সময় হতে পারে যে, হ্যাঁ আমার কথাটা শেষ করে নিই, তোমার কথাটা তারপর বলো। ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় এমন হতে পারে যে অনেকক্ষণ ধরে ক্লাস করে মানে থাকে না যে ব্রেন কাজ করতেছে না, এরকম হয় না আমাদের, মানে মাথা হ্যাং হয়ে গেছে, হয় না? হ্যাঁ, তো সেক্ষেত্রে কোনো টেনশন নিও না। সেক্ষেত্রে তোমরা হচ্ছে ক্লাস রেকর্ডটা যদি দেখো তাহলে মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ইতোমধ্যে আমরা কতজন জয়েন করেছি? 29 জন। আমরা কি ক্লাসটা শুরু করতে পারি? স্যার শুরু করে দেন, আমার মনে হয় না যে আর জয়েন করবে। 28 জন জয়েন করছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমরা বলতেছো আমি ক্লাসটা শুরুই করে দিই। কি হলো? স্ক্রিন শেয়ার। ওইখান থেকে আমার জোনাকি বুকের সাউন্ড আসতেছে। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ক্লাস রেকর্ডারটা কি চালু আছে? এসকে ভাই আপনার স্পিকারটা অফ করেন, সবার ডিস্টার্ব হচ্ছে তো। যদি কারো প্রয়োজনীয় কথা না থাকে তাহলে আমরা
একটু মিউট করে রাখি, তা নাহলে অন্যদের শুনতে অসুবিধা হবে। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা দেখব, আজকে হচ্ছে আমরা ওহমস ল সম্পর্কে জানব। ঠিক আছে, কিসের ল? ওহমস ল। ওহমস ল। আচ্ছা, ওহমস ল কি কারো মনে আছে? কেউ কারো কোনো ধারণা আছে? দেখি, বলো দেখি দু একজন। কি আসলে ভুলে গেছি। ওহম তো স্যার রেজিস্ট্যান্সের সূত্র। বিদ্যুতের অহম বলো কেউ। রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন। রেজিস্ট্যান্স স্যার। আচ্ছা রেজিস্ট্যান্স। আচ্ছা, তো রেজিস্ট্যান্স বুঝলাম, কিন্তু ওহমস লটা কি? আমরা কিন্তু 9 10 এ পড়ে আসছি। বলো, ভয় করবা না, ক্লাসে ভয় করো না, ভুল হোক শুদ্ধ হোক অ্যান্সার দিবা, তাহলে শিখতে পারবা, তা নাহলে কিন্তু শিখতে পারবা না। ঠিক আছে? কি ব্যাপার, কেউই তো দেখি রেসপন্স করে না। ভুল হয় বলো, ওহমস ল কি? স্যার সম্ভবত কোন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি আই কারেন্ট প্রবাহিত হয় তাহলে রেজিস্ট্যান্সটা কনস্ট্যান্ট থাকে। স্যার, আমি কি বলতে পারবো? আচ্ছা হ্যাঁ বলো। স্যার আমি তো স্যার ক্লাসটা করছি স্যার, স্যার আমার কিছু ধারণা আছে। ও তুমি ক্লাস করছো, এই তাহলে তুমি চুপ, তুমি চুপ করবা। স্যার আমি পারবো না, স্যার আমি না পারবো। না না না, এই যে যে আগে ক্লাস করছো, দুই প্রান্তের বিভব প্রবাহের সমানুপাতিক। হ্যাঁ জুবায়ের সম্ভবত কথা বলতেছো, কি বললা? স্যার কোন পরিবাহের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করলে পরিবাহের দুই বিভব প্রবাহের সমানুপাতিক হয় আর কি। আচ্ছা আচ্ছা, এই তো হয়ে গেছে, তো তাহলে তো পারোই তো তোমরা। পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাটি ওই পরিবাহীর দুই দিকের বিভব সমানুপাতিক হয় এবং রোধের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তুমি বলতেছো যে রোধের ব্যস্তানুপাতিক। আচ্ছা, বলতেছো যে কিসের সমানুপাতিক হয়? কিসের সমানুপাতিক? আচ্ছা ঠিক আছে, অ্যানসারটা দিলা না। দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আচ্ছা কি, আচ্ছা ঠিক আছে, দেখি আমরা। হ্যাঁ মোটামুটি কাছাকাছি গেছো, মোটামুটি বলতে পারছো। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে, মনে করো এই একটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, রেজিস্ট্যান্সকে আমরা আর দিয়ে প্রকাশ করি। এই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আমার আই কারেন্ট ফ্লো হচ্ছে। একটু মিউট করো, যে কথা বলতেছো না সে একটু মিউট করো, কোশ্চেন না থাকলে মিউট করো। তহিদুল ভাই মিউট করে দেন, আপনার এটা- থেকে আওয়াজ আসছে। এটা নিজ দায়িত্বে মিউট করো, আমি তো আর এভাবে মিউট করে করে পারবো না। আচ্ছা, মনে করি আর একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। এখন রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যখন আমার আই কারেন্ট ফ্লো হয়, তখন বা কোনো রকম কারেন্ট যখন ফ্লো হয় রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে, তখন ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হয়। সেই ভোল্টেজটার নাম দিলাম ভি। আচ্ছা, আমি বলতেছি যে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হয়, এই কথাটার মানে কি বুঝছো? রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হওয়া মানে কি? না স্যার বুঝিনি স্যার, বুঝতে বলেন। ওকে, মনে করো এই আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভি ভোল্টেজ ড্রপ হয়েছে আই কারেন্ট ফ্লো হওয়ার কারণে। এখন এই ড্রপ হওয়ার মানেটা কি? তুমি যদি, তোমরা ভোল্ট মিটার দেখছো, ভোল্ট মিটার, জি স্যার। ভোল্ট মিটার দিয়ে কি করে? ভোল্টেজ পরিমাপ করে স্যার। রাইট রাইট। এখন এই ভোল্ট মিটারের একটা তার যদি এখানে লাগায় দাও, আরেকটা তার যদি এখানে লাগায় দাও, তাহলে এখানে যে ভোল্টেজটা দেখাবে সেটা হচ্ছে ভি। এই ভি ভোল্টেজটাকে বলি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ। ভি ভোল্টেজটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ। ঠিক আছে, এই ভি ভোল্টেজ শো করবে আমার। ভি এর মান আমার যে কোনোটা হতে পারে, 2 3 4 5 1000 2000 যা খুশি হতে পারে। এই পর্যন্ত কি বুঝছো? জি স্যার। কোনো কনফিউশন আছে? আচ্ছা, জি না স্যার। তাহলে এখন এই আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমার যদি ভি ভোল্টেজ ড্রপ হয় আই কারেন্ট ফ্লো হওয়ার কারণে, তখন ব্যাপারটা এমন হয়, যদি আমি এই আই কারেন্টটা যদি বাড়াতে থাকি, আই কারেন্টের ভ্যালু আমি বাড়াচ্ছি, 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ করতেছি, তো এরকম বাড়াতে থাকলে দেখা যায় কি ভোল্টেজের মানও সমান হারে বাড়ে। দ্যাট মিন্স আই এর ভ্যালু যদি দ্বিগুণ করি, ভোল্টেজের ভ্যালু হবে দ্বিগুণ। আই এর ভ্যালু 3 গুণ করলে ভোল্টেজের ভ্যালু হবে 3 গুণ।
এই সিম্বলটা দিয়ে এটাই বোঝায় যে আই এর ভ্যালু যদি 2 গুণ করি ভোল্টেজের ভ্যালু 2 গুণ, আই এর ভ্যালু 3 গুণ করলে ভোল্টেজের ভ্যালু 3 গুণ, আই এর ভ্যালু 100 গুণ করলে ভোল্টেজের ভ্যালু 100 গুণ। তার মানে হচ্ছে এটা সমানুপাতিক। হ্যাঁ, সমানুপাতিক, সমান হারে বাড়তে থাকবে। জি স্যার। এই পর্যন্ত কি বুঝতে পারছো না পারো নাই? জি স্যার, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? হ্যাঁ, কার কোশ্চেন আছে? তৌহিদুল ভাই একটু মাইকটা মুট করলে ভালো হইতো। আপনি কি আসছেন ক্লাসে? কেউ কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কোশ্চেন করতে পারো যে স্যার বুঝি নাই। স্যার আরেকবার একটু বুঝাবেন প্লিজ। কোনটা? কোনটা? স্যার রেজিস্ট্যান্টটা পুরোটা একটু বোঝান স্যার, পুরোটা একটু বোঝান। পুরাটা একটু বুঝাও, তুমি কইছিলা। আচ্ছা স্যার আমি নিয়েছিলাম, নেটওয়ার্কে একটু বাজে বাজে আসতেছে তো বোঝা যাইতেছিল না। আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নাই, আমি রেকর্ড দিয়েছি, ওটা দেখে নিও। তারপর আমি বলতেছি যে আচ্ছা স্যার, আচ্ছা এই ঠিক আর আছে। রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আমার আই কারেন্ট ফ্লো হচ্ছে। হ্যাঁ, তো এই আই কারেন্ট ফ্লো হওয়ার কারণে আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হচ্ছে, যেটা হচ্ছে ভি। হ্যাঁ, তো এই আই কারেন্টটা যদি বাড়াতে থাকি, আই কি আমার কারেন্ট না? আই কারেন্ট যদি আমি বাড়াতে থাকি তাহলে ভি এর ভ্যালু, দ্যাট মিনস রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ আমার বাড়তে থাকবে। আই এর ভ্যালু দ্বিগুণ করলে ভোল্টেজের ভ্যালু হবে দ্বিগুণ, আই এর ভ্যালু 3 গুণ করলে ভোল্টেজের ভ্যালু হবে 3 গুণ, এভাবে। কথা বুঝতে পারছি? দ্যাট মিনস জি স্যার। আই এর ভ্যালু যত গুণ বাড়াবো। স্যার একটা কোশ্চেন। হ্যাঁ, বলো। স্যার সেই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের কোনো পরিবর্তন হবে না? হ্যাঁ, রেজিস্ট্যান্সের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমি ওই কথায় আসতেছি, পরবর্তীতে আসতেছি। তো এখন আই এর ভ্যালু যদি আমি দ্বিগুণ করি ভোল্টেজের ভ্যালু হবে দ্বিগুণ, আই এর ভ্যালু 3 গুণ করলে ভোল্টেজের ভ্যালু হবে 3 গুণ। হ্যাঁ, তো এখন এই সম্পর্কটাকে আমি এইভাবে লিখতে পারি যে আই এর ভ্যালু, এটাকে এইভাবে লেখা যায় ভি সমানুপাতিক আই। এইটার মানে আর কিছুই না, আমি আই এর ভ্যালু যত গুণ বাড়াবো ভোল্টেজের ভ্যালুও তত গুণ বাড়বে। ঠিক আছে? আর এখানে এই যে আর দেখতেছো না, রেজিস্ট্যান্স আর, এই রেজিস্ট্যান্স আর এর মান হচ্ছে কনস্ট্যান্ট। এটা একটা নির্দিষ্ট ভ্যালু। ঠিক আছে? এই নির্দিষ্ট ভ্যালুটা বিভিন্ন সার্কিটে বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে? কিন্তু একটা নির্দিষ্ট সার্কিটে আমার আর এর ভ্যালু নির্দিষ্ট থাকবে। কথাটা কি বুঝছি? মানে সেটার আর কোনো পরিবর্তন হবে না? হ্যাঁ, কোনো পরিবর্তন হবে না। এখানে আর আমার কনস্ট্যান্ট। হ্যাঁ, ওটা যেই সার্কিটে যেভাবে দেওয়া থাকবে ওটা হ্যাঁ। ওইরকমই। এখন এই জিনিসটাকে আমি কার্ভে দেখাতে পারি। এক্স এক্সিস বরাবর যদি আমি আই ধরি আর ওয়াই এক্সিস বরাবর যদি আমি ভি, দ্যাট মিন্স ভোল্টেজের ভ্যালুগুলো বসাই, তাহলে কীরকম পাবো? যদি আমি আই এর ভ্যালু, দেখো আই এর ভ্যালু যদি আমি 2 গুণ করি, এখানে এই ভোল্টেজের ভ্যালু আমি 2 গুণ পাবো। আবার আই এর ভ্যালু যদি আমি 3 গুণ করি তাহলে ভোল্টেজের ভ্যালু পাবো এখানে এই 3 গুণ। ঠিক আছে? তাহলে এইভাবে যদি আমি এইভাবে একটা পয়েন্ট যদি নেই, হ্যাঁ, আই এর ভ্যালু 2 গুণ করলাম ভোল্টেজের ভ্যালু দ্বিগুণ, আই এর ভ্যালু 3 গুণ করলাম ভোল্টেজের ভ্যালু হলো 3 গুণ, আই এর ভ্যালু 4 গুণ করলাম ভোল্টেজের ভ্যালু হলো 4 গুণ। হ্যাঁ, এখন এই পয়েন্ট, এই 3টা পয়েন্ট যদি আমি যোগ করি তাহলে এইরকম একটা স্ট্রেট লাইন পাবো। কথা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, বলো। হ্যাঁ, কে বুঝি নাই? আচ্ছা, ও হারাই গেছে বোধহয়। আচ্ছা, এখন তাহলে আই এর ভ্যালু যত গুণ বাড়াবো ভোল্টেজের ভ্যালুও তত গুণ বাড়বে। এটা আমি এখানে কার্ভে দেখালাম। এখন দেখো, আমার একটা নির্দিষ্ট ভোল্টেজ এবং নির্দিষ্ট কারেন্টের জন্য আর এর ভ্যালু একটা নির্দিষ্ট ভ্যালু হবে। কথাটা ভালো করে শোনো, একটা নির্দিষ্ট ভোল্টেজ এবং নির্দিষ্ট কারেন্টের জন্য আমার আর এর ভ্যালু নির্দিষ্ট হয়, দ্যাট মিন্স কনস্ট্যান্ট হয়। কথাটা কি বুঝতে পারছো না পারো নাই? একটি নির্দিষ্ট কারেন্ট এবং নির্দিষ্ট হ্যাঁ, নির্দিষ্ট ভোল্টেজ এবং নির্দিষ্ট কারেন্টের জন্য আমার রেজিস্ট্যান্সও নির্দিষ্ট হয়। আচ্ছা, এখন তার আগে আমরা আরেকটা ব্যাপার নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে এই যে কনস্ট্যান্টটাকে যদি আমি এই প্রপোর্শনাল সাইনটাকে যদি আমি ওঠাতে চাই তাহলে
এখানে কি করব বলতে পারি? এখানে উঠিয়ে আমি একটা ধ্রুবক আনতে সমান হবে। চিহ্ন, হ্যাঁ গুড, এখানে আমরা হচ্ছে একটা ধ্রুবক আনবো। সেই ধ্রুবকটা কোনটা? সেই ধ্রুবকটার কোনোটাই না, সেটা হচ্ছে আর, এই যে আর কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি আর আই, ভি ইকুয়ালস টু আর আই অথবা ভি ইকুয়ালস টু আই আর। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কি না? না স্যার। না স্যার। আচ্ছা, এখন এই যে এইখানে আমি যে পয়েন্টগুলো দেখালাম, এই জিনিসটা কি? আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আমরা একটা কার্ভ আঁকছি, হ্যাঁ, একটা স্ট্রেট লাইন, একটা সরল রেখা এঁকেছি। এখান থেকে আমরা হচ্ছে আর এর ভ্যালু বের করব। যদি আমি একটা নির্দিষ্ট পয়েন্টে এই যে কার্ভটা দেখতেছো না, এই যে সরি, এই স্ট্রেট লাইনটা দেখতেছো, এই স্ট্রেট লাইনটার কিছুই না, এই স্ট্রেট লাইনটা হচ্ছে আর। এই স্ট্রেট লাইনটাই সে আমার রেজিস্ট্যান্স। এই স্ট্রেট লাইনটা কি? রেজিস্ট্যান্স। আচ্ছা, গুড। এখন একটা নির্দিষ্ট ভোল্টেজ এবং নির্দিষ্ট কারেন্টের জন্য যদি আমি রেজিস্ট্যান্সের ভ্যালু পেতে চাই, তখন আমি কি করব? এখান থেকে একটা এইভাবে করে আর রেজিস্ট্যান্সের উপর একটা সরল রেখা টানবো, আবার এখান থেকে এইভাবে করে আরেকটা সরল রেখা। বুঝতে পারছি? স্যার বুঝতে পারছি। আমি যদি রেজিস্ট্যান্সের যে স্ট্রেট লাইনটা দেখতেছো, যে লাইনটা দেখতেছো, এখানে আমি কোনো একটা পয়েন্টে আর এর ভ্যালু, দ্যাট মিন্স রেজিস্ট্যান্সের ভ্যালু পরিমাপ করব। হ্যাঁ, আর রেজিস্ট্যান্সের ভ্যালু পরিমাপ করব, তো সেটা কিভাবে করব? এখানে একটা পয়েন্ট নিয়ে আমি ভি, এই যে ভি এর উপরে, এই ভোল্টেজের লাইনের উপরে একটা সরল রেখা টানবো স্কেল দিয়ে, আবার এখান থেকে এইভাবে আই এর উপরে আরেকটা টানবো স্কেল দিয়ে। এখন এই দুইটা আসলে কোথায় ছেদ করছে? 3-এ না? জি স্যার। এখন আমার তাহলে ভোল্টেজের ভ্যালুটা আমি কত পাইলাম এখান থেকে? এই যে কার্ভটা কোথায় ছেদ করছে? 3-এ। তাহলে ভোল্টেজের ভ্যালু কত? 3 3 কি? স্যার, একক কি? একক কি? 3R 3 ভোল্ট। ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট। রেজিস্ট্যান্স হবে না এটা? আমি আসতেছি, ভোল্টেজ- হ্যাঁ, আমি বলতেছি যে ভোল্টেজের একক কোনটা? রেজিস্ট্যান্সের তোমরা ভ্যালু। বলতেছো 3। ভোল্টেজের ভোল্ট। হ্যাঁ, এখানে হচ্ছে সব ভোল্টেজের একক হচ্ছে ভোল্ট, আর এখানে কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। গুড। অ্যাম্পিয়ার। এখন এখানে যে আমার যে পয়েন্টে ছেদ করছে, আর থেকে একটা সরল রেখা টানার কারণে যে পয়েন্টে ছেদ করছে, সেই ছেদ করা পয়েন্টের ভোল্ট কত? ভোল্টেজ কত এখানে? 3 ভোল্ট। 3 ভোল্ট, তাই না? 3 ভোল্ট। জি স্যার। তাহলে 3 ভোল্ট। আমি এখান থেকে পেলাম ভি ইকুয়ালস টু হচ্ছে 3 ভোল্ট। 3 আবার তাহলে তোমরা এখন বলো তো, এখান থেকে যে আমি একটা সরল রেখা টানছি, সরল রেখাটা ছেদ করছে হচ্ছে 3-তে, তাহলে এখানে আমার কারেন্ট কত? 3 অ্যাম্পিয়ার স্যার। 3 অ্যাম্পিয়ার। I is equal to 3 অ্যাম্পিয়ার। I is equals to 3 অ্যাম্পিয়ার। এটা কি বুঝতে পারছো না পারো নাই? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছি স্যার। আচ্ছা, কারো কোনো কনফিউশন থাকলে কিন্তু বলবা, একেবারে নির্দ্বিধায় বলবা। এক জিনিস যদি একবার না বুঝো, আমি 10 বার রিপিট করব। আচ্ছা, হ্যাঁ, রেজিস্ট্যান্সের ব্যাপারটাতে আসতেছি। তাহলে এখন যদি আমি এখানে থেকে যদি আমি আর বের করতে চাই, তাহলে আর ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি? ভি বাই আই। ভি এর ভ্যালু কত? 3 ভোল্ট বাই 3 অ্যাম্পিয়ার। তাহলে এখানে হবে 1 রেজিস্ট্যান্সের একক কি? এই ওহম স্যার, ওহম। রেজিস্ট্যান্সের একক ওহম, এটাকে পড়ে ওহম। 1 ওহম। ওহম। স্যার ঠিক আছে? স্যার কোশ্চেন হচ্ছে আপনার এখানে কোশ্চেন হচ্ছে স্যার, ওই ভোল্টেজ এবং কারেন্টের যে মানটা, ওটা স্যার আপনার কোশ্চেনে বা যে কোনো জায়গায় পরিবর্তন করে দিতে পারে, তাই তো? হ্যাঁ, আমি এখানে হচ্ছে ভোল্টেজের ভ্যালুটা পরিবর্তন করে দিতে পারি। হ্যাঁ, আমি বলে দিব যে অমুক, এখানে একটা পয়েন্ট দিব, এই যে এ, বলবো এ পয়েন্টের রেজিস্ট্যান্স কত, আমি কিন্তু এই কার্ভেকে বলবো। তখন তোমরা হচ্ছে, স্যার আপনার মানগুলো তো দিয়ে দিবেন, ভোল্টেজ এবং কারেন্টের মানগুলো। হ্যাঁ, মান দিয়ে দিব। তো তোমরা একটা সরল রেখা টানবা। অনেকের ক্ষেত্রে একটু ভেরিয়েশন হতে পারে, কারো হয়তো যদি সরল রেখাটা এখানে যদি ছেদ করে, তাহলে এখানে মান কত? 2.5 না? যেহেতু 3 আর 2 এর মাঝামাঝি, তাই 2.5 আমি বলতে পারি।
হ্যাঁ, তো এরকম টুকটাক যদি একটু ভেরিয়েশন হয় তাহলে আমি ওটা ইয়ে করব, মানে ওটা কাউন্ট করব। কোশ্চেনে মানে এক্সামে আসলে কি আমাদের গ্রাফটা দেখাই দিতে হবে না এমনি করে গেলে? এখানে গ্রাফ তোমাদের দেখানো লাগতে পারে, অথবা আমি গ্রাফ দিয়ে দিতে পারি। এই গ্রাফ থেকে আমি মান দিয়ে জাস্ট বলবো এই পয়েন্টে রেজিস্ট্যান্স কত বের করো, আচ্ছা ঠিক আছে? তো তোমরা এরকম করে সরলরেখা টানবা, সরলরেখা টেনে যে পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টের ভোল্টেজ আর কারেন্টের ভ্যালু নিয়ে তোমরা রেজিস্ট্যান্সের ভ্যালু বের করে ফেলবা। অনেকের ক্ষেত্রে একটু ভেরিয়েশন হতে পারে, কারণ আমি এই যে এখান থেকে আঁকছি, কারো হয়তো একটু নিচে ছেদ করলো, হতে পারে না? তো এটা আমি কনসিডার করবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তখন তোমরা এই পয়েন্টটা ধরবা কত, 2.5, তাই না? জি স্যার। আচ্ছা, কারো কোনো কনফিউশন? না স্যার। ওকে, জি না স্যার। না স্যার। আচ্ছা, এখন তোমাদের একটা প্রশ্ন হতে পারে, লিখে নাও, সেটা হচ্ছে ডিফাইন ওহমস ল অ্যান্ড ড্র দ্য কার্ভ। স্যার আবার একটু বলেন। ডিফাইন ওহমস ল অ্যান্ড ড্র দ্য কার্ভ। ডিফাইন ওহমস ল অ্যান্ড ড্র দ্য কার্ভ। তোমরা এই ওহমস ল সম্পর্কে পাবা তোমাদের, আমি যে বইটা আপলোড দিয়েছি সেই বইয়ের পেজ, এটা কত, সরি, এটা হচ্ছে পেজ নাম্বার 31। বইটা তোমরা পাই না, কিভাবে পাবো স্যার? তোমাদের একটা বই তো আমি আপলোড দিয়েছি যে ইয়েতে, আপলোড দেওয়া আছে স্যারের এই ক্লাসগুলো ঘাটলে আপলোড দেবো। হ্যাঁ, একটু ক্লাসরুমে অ্যাক্সেস করো, তোমরা ক্লাসে একটু দেখলে, ইলেকট্রিক্যাল এন্ড ফান্ডামেন্টাল 4th এডিশন। হ্যাঁ, ওই বইটা আপাতত ফলো করব। তো ওই বইটা পাবা সে পেজ 31-এ পেয়ে যাবা, ঠিক আছে? তো এখানে কিন্তু ওহমসের ল ডিফাইন করা আছে, তো ওইটা একটু তোমরা দেখে নিবা। আলটিমেটলি আমি যে কথাগুলো বলছি এইগুলাই, কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন প্রশ্নটা লিখে নিও যে ডিফাইন ওহমস ল অ্যান্ড ড্র দ্য কার্ভ অ্যান্ড এক্সপ্লেইন ইট, ঠিক আছে? আমি না হয় লিখে দেই, ডিফাইন ওহমস ল And draw the curve and explain it. draw the curve and Explain it. explain it। আচ্ছা শোনো, তোমাদের যেটা হচ্ছে যে এই কার্ভ আঁকার সময় অনেকের এমন মনে হতে পারে স্যার কি এই যে স্কেল ইউজ করব কি করব না, তাই না? তো এটা আসলে তোমাদের ইচ্ছা, আমাকে শুধু একে দেখাই দিলেই হবে, ঠিক আছে? হ্যাঁ, কার্ভ শুধু একে দেখাই দিলেই হবে, জাস্ট কয়েকটা ওই যে আমার মতো কয়েকটা জাস্ট এখানে পয়েন্ট দিও, ব্যাস হয়ে যাবে। আমি এটা নিয়ে বেশি প্রেশার দিব না, তার কারণ তোমরা বুঝছো কিনা সেটা দেখাই আমার কাজ। হ্যাঁ, এখানে এত সুন্দরভাবে যদি আঁকতে যাও পরীক্ষায় সময় নষ্ট হবে। আমাকে একটা কার্ভের পিছনে এত সময় নষ্ট করার কোনো মানে হয় না। তো তোমরা হাতে এঁকে দিতে পারো, এই যে আমি যেভাবে আঁকছি এইভাবে এইটা এঁকে দিলেও চলবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা আসি, এটা পড়লাম আমরা ওহমসের ল বা ওহমস ল সম্পর্কে জানলাম। এখন আমরা যে জিনিসটা দেখব যে কারশফস ল। প্রথমে কারশফ, আচ্ছা কারশফের ল কিন্তু দুইটা, একটা হচ্ছে কারেন্ট ল আর একটা হচ্ছে ভোল্টেজ ল। তো প্রথমে আমরা দেখব কারশফস কারেন্ট ল বা সংক্ষেপে KCL, ঠিক আছে? কারশফস কারেন্ট ল সম্পর্কে জানবো। আচ্ছা, কারশফস কারেন্ট লটা কেউ বলতে পারে আমাকে? কি আইডিয়া আছে বলো দেখি? আচ্ছা, এখানে তো দেখাই দিলাম, আরে হ্যাঁ, এখন বলো। কারেন্ট এবং নির্গত কারেন্টের যোগফল সমান। আর স্যার যেখানে দুই বা ততোধিক ওয়াইড কারেন্ট থাকে তাই হচ্ছে নোডের মধ্যে আর কি কারেন্ট বের হওয়ার ঢোকার যে যোগফলের সমান হতে মনে হয়। হ্যাঁ, রাইট। আমার হচ্ছে দেখো এই যে I1 I2 I3 I4 I5 এই যে লম্বা লম্বা দাগগুলোর কিছুই না, এগুলো হচ্ছে তার। হ্যাঁ, এগুলো কি? এগুলো হচ্ছে তার বা ওয়্যার। তো এখন এই তারের মধ্যে দিয়ে দেখো এই পয়েন্টটাতে, এই এ পয়েন্টে আমার I1 কারেন্ট ঢুকতেছে। কোন কোন কারেন্ট ঢুকতেছে বলো তো? I1 ঢুকতেছে, I1 I2 I3 I4 এই তিনটা কারেন্ট ঢুকতেছে, এবং
এই পয়েন্ট থেকে ও আচ্ছা, I2 এবং I5 কারেন্ট বের হয়ে যাচ্ছে। জি স্যার, জি। তাহলে কারশফের কারেন্ট ল আমাদেরকে যেটা বলতেছে যে যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে তাদের যোগফল সমান সমান যে পরিমাণ কারেন্ট বের হচ্ছে তাদের যোগফল। কথাটা তাহলে তো বুঝতে সমান। পারছি না পারি নাই? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, যতগুলো জি স্যার, কারেন্ট বুঝতে ঢুকতেছে ততগুলো বের যে হচ্ছে। পরিমাণ কারেন্ট আমার স্যার, আরেকবার ঢুকতেছে, বলুন, স্যার। হ্যাঁ, এই এ পয়েন্টে দেখো I1 I3 I4 এই তিনটা কারেন্ট ঢুকতেছে। আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি। এই যে এই পয়েন্টগুলো, এই পয়েন্টে এই তিনটা কারেন্ট ঢুকতেছে এবং এই এ পয়েন্ট থেকে I2 এবং I5 এই দুইটা কারেন্ট বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তিন দিক দিয়ে, তিন তার দিয়ে ঢুকছে আর দুই তার দিয়ে বেরোচ্ছে। হ্যাঁ, দুই তার দিয়ে বের হয়ে যাচ্ছে, দুই তার দিয়ে দুইটা কারেন্ট বের হয়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কয়টা দিয়ে ঢুকছে কয়টা দিয়ে বের হচ্ছে সেটা বিষয় না, বিষয় হচ্ছে ঢুকতেছে এবং বের হচ্ছে এটা সমান। আচ্ছা, আমাকে বলতে দাও। আচ্ছা, এখন এখানে হচ্ছে I1 I3 I4 এই তিনটা কারেন্ট ঢুকতেছে এবং I2 I5 এই দুইটা কারেন্ট বের হচ্ছে। এখন কারশফের কারেন্ট ল আমাদেরকে যেটা বলতেছে যে যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে তাদের যোগফল সমান সমান যে পরিমাণ কারেন্ট বের হচ্ছে তাদের যোগফল। ঠিক আছে? অর্থাৎ যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে এবং যে পরিমাণ কারেন্ট বের হচ্ছে তারা হচ্ছে পরস্পর সমান, মানে তাদের সমষ্টি সমান। কথা বুঝতে পারছো? যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে জি স্যার, আমার ঠিক সেই পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কি না? না স্যার। আচ্ছা, দেখো I1 I3 I4 এই তিনটা কারেন্ট ঢুকতেছে, এদের যোগফল সমান সমান I2 I5 এই দুইটা কারেন্ট বের হয়ে যাচ্ছে। আউটপুট সমান। হ্যাঁ, এই দুইটা কারেন্ট বের হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছো তো? এই দুইটা কারেন্টের যোগফল ইকুয়ালস টু এই তিনটা কারেন্টের যোগফল। যে পরিমাণ কারেন্ট বের হচ্ছে তাদের যোগফল। স্যার আমি কি একটু রেসপন্স করতে পারবো না? রেসপন্স করতেছে? হ্যাঁ হ্যাঁ, বলো, শিওর। হ্যাঁ, আপনাকে না করতে গিয়ে আপনি রেসপন্স করেন। না স্যার, আপনি স্যার নিষেধ করছেন এর জন্য স্যার। স্যার চুপচাপ থাকতে ভালো লাগে না। না না না, বলো তো, কোশ্চেন করো, কোশ্চেন করো। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আমি কোশ্চেন করবো স্যার। হ্যাঁ, তোমার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না স্যার, না, আমার কোনো কোশ্চেন নাই স্যার। কোশ্চেন আমি মোটামুটি স্যার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। কোশ্চেন থাকলে কোশ্চেন করবা, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন এই পর্যন্ত তো আমরা বুঝতে পারলাম, তাই না? এই ইকুয়েশন পর্যন্ত। আমি নিচেরটাতে আসতেছি একটু পরে। তাহলে এখন তোমরা আমাকে বলো তো, I2 এবং I5 যদি আমি সমান চিহ্নের বাম পাশে লিখতে চাই তাহলে কি মাইনাস দিয়ে লিখবো না? জি স্যার, অবশ্যই। মাইনাস ইকুয়ালস টু 0। স্যার এই পাশে যদি যোগ থাকে তাহলে হচ্ছে এই সমানের এই পাশে আনতে হবে, তাহলে কিন্তু হচ্ছে হ্যাঁ। মাইনাস দিতে হবে। এই পাশে যোগ থাকলে এই পাশে আনলে মাইনাস হয়ে যাবে। কি এটা কি জানো না? জি স্যার, জি স্যার, আর এই পাশে মাইনাস থাকলে এই পাশে যোগ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা কি জানো না? মানে এই জিনিস নিয়ে কারো কনফিউশন আছে নাকি? হ্যাঁ, কি না বলবো? স্যার, জি স্যার, জানি জানি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সমানের এই পাশে আসলে মাইনাস প্লাস মাইনাস হয়ে যাবে, মাইনাস প্লাস হয়ে যাবে। হ্যাঁ, তো এখন এই সমানের এই পাশে নিয়ে আমি এটা ইকুয়ালস টু 0 করে দিলাম। তার মানে এখন দেখো তো, একটু মনোযোগ দিয়ে শোনো। এখন দেখো তো, আমি কি এভাবে বলতে পারি না যে কারশফের কারেন্ট লটা হচ্ছে তাই যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে এবং যে পরিমাণ কারেন্ট বের হচ্ছে তাদের যোগফল ইকুয়ালস টু 0? জি স্যার। আমার এই কথাটা যদি না বুঝতে পারো তাহলে এই ইকুয়েশনটার দিকে তাকাও। স্যার কোনো একটি নির্দিষ্ট নোডে যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে হ্যাঁ। এবং যে পরিমাণ কারেন্ট এই লাইনটা বুঝতে পারছো? সেটার যোগফল হচ্ছে 0। আমি জাস্ট প্লাস দিয়ে লিখছি সামনে, হ্যাঁ, যোগফল বোঝানোর জন্য। যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে এবং যে পরিমাণ কারেন্ট বের হচ্ছে তাদের যোগফল সমান সমান 0। স্যার এটা তো একটা সার্কিট, তাই না স্যার? এটা একটা সার্কিটের অংশ। এটা পরিপূর্ণ কোনো সার্কিট না, এটা একটা সার্কিটের একটা অংশ। এটা কি স্টার ডেল্টা বলে স্যার? না না না, স্টার, আরে না, এই কনসেপ্টটা এখনো যায় নাই। তুমি অনেক দূরে চলে গেছে। এটা স্টার ডেল্টার সাথে ন্যূনতম সম্পর্ক নাই। আচ্ছা, ওকে স্যার। এই পর্যন্ত কি বুঝছো? টোটালি আলাদা একটা কনসেপ্ট। জি স্যার, বুঝতে পারছি। কারো কোনো কনফিউশন? আচ্ছা, কেউ যেহেতু বলতেছে না তাহলে ধরে নিলাম কারো কোনো কনফিউশন নাই। এখন আমরা যে জিনিস সম্পর্কে জানবো সেটা হচ্ছে সার্কিট এলিমেন্ট। কি
সার্কিট এলিমেন্ট। আচ্ছা, সার্কিট এলিমেন্ট নামটা শুনে কি বোঝা যাচ্ছে বলো তো? আসলে জিনিসটা কি, কেউ কি আমাকে বলতে পারে? সার্কিটে যে যে বিষয় বা উপাদান থাকবে সেইগুলোই স্যার। হ্যাঁ, সার্কিটে কি কি উপাদান থাকতে পারে? তার রেজিস্ট্যান্স, তারপরে হচ্ছে ভোল্ট, তারপরে হচ্ছে স্যার সার্কিটে স্যার থাকবে উৎস, আচ্ছা, উৎস, তার স্যার সেফটি বর্তনী, ডিভাইস, আচ্ছা বর্তনী, স্যার আচ্ছা নোড, বর্তনী, অনেক কিছু আসলো। আচ্ছা, স্যার সেফটি ডিভাইস, সেফটি ডিভাইস। ও বাবা, তুমি ওইখানে ব্রেক করছো, তুমি অনেক দূরে চলে গেছো। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। সার্কিট এলিমেন্টে, আচ্ছা একটু দাঁড়াতে, এখানে হচ্ছে ইকো হচ্ছে, কি একটা প্রবলেম। আমি কথা বলতেছি, ইকো হচ্ছে কেন বারবার? বাকি সবাই একটু কাইন্ডলি মিউট করে। একটু মিউট করো তো, কি ব্যাপার? আপনার মাইক থেকে যেই পরিমাণ আওয়াজ আসে মনে হয় কিছু ভাঙতেছেন। আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছ? তো আমি হ্যালো হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, কি জানি বলতেছিলাম, যে আমার যে সমস্ত কম্পোনেন্ট দিয়ে বা যে সমস্ত যন্ত্রপাতি আসলে সার্কিটে ব্যবহার করা হয় সেগুলোই আমার সার্কিট এলিমেন্ট। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে এই যে গোল চিহ্ন দিয়ে আমি একটা সিম্বল আঁকছি, এখানে প্লাস দিয়েছি, এখানে মাইনাস দিয়েছি। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, জি স্যার। আচ্ছা, এই যে গোল চিহ্ন দিয়ে এখানে প্লাস দিয়েছি, এখানে মাইনাস দিয়েছি, এটা বোঝাচ্ছে হচ্ছে, এই প্লাস মাইনাস চিহ্ন দিয়ে বোঝা হচ্ছে ভোল্টেজ সোর্স। কি সোর্স? ভোল্টেজ ভোল্টেজ সোর্স। সোর্স। হ্যাঁ, ভোল্টেজ। আচ্ছা, এখন এই তীর চিহ্ন দিয়ে, এই দেখো একটা সার্কেল চিহ্নের ভেতরে আমি দিয়েছি তীর চিহ্ন। এই তীর চিহ্ন দিয়ে কি বোঝায়? এই তীর চিহ্ন দিয়ে বোঝা হচ্ছে কারেন্ট। তাহলে এটা যাবে স্যার, এটা হবে আমার কারেন্ট প্রবাহ, কারেন্ট সোর্স। হ্যাঁ, কারেন্ট প্রবাহ বোঝায়, এটা দিয়ে কারেন্ট প্রবাহ বোঝায়। তো এই সিম্বলটা এই গোল চিহ্নর ভেতরে দেয়া মানে এটা বোঝাচ্ছে হচ্ছে কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স। ঠিক আছে, আবার এই প্লাস মাইনাস, আমি আসতেছি, তুমি এত আগে কথা বলো না। হ্যাঁ, তুমি হয়তো আগে ক্লাস করছো, আমি আসতেছি। তো এখন দেখো, এখানে যে প্লাস মাইনাস, এটা দিয়েও বোঝা যাচ্ছে এটা ভোল্টেজ সোর্স। এই যে প্লাস মাইনাস থাকলে, এইভাবে কোনো একটা সিম্বলের ভেতরে প্লাস মাইনাস থাকা মানে সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স। তাহলে এটা কি আমার ভোল্টেজ সোর্স, তাই না? তাহলে এটা কি সোর্স হবে তোমরাই বলো? স্যার এটা কারেন্ট সোর্স হবে স্যার। কারেন্ট সোর্স। এটা হচ্ছে আমার কারেন্ট সোর্স। এখন আমি বললাম এটাও ভোল্টেজ সোর্স, আবার এটাও ভোল্টেজ সোর্স। পার্থক্য কি তাহলে? পার্থক্য হচ্ছে এই যে, এই যে গোল চিহ্ন দিয়ে বোঝায় এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এই গোল চিহ্নের মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন, তাই না? ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন। দ্যাট মিনস এই ভোল্টেজ সোর্সের কাজ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট পরিমাণের ভোল্টেজ সাপ্লাই দেয়া। তো এই ভোল্টেজটা আমার যে পরিমাণ সাপ্লাই দিবে কারেন্টের, সেটা হচ্ছে এ নিজে থেকে ডিসাইড করবে। হ্যাঁ, সাপোজ এখানে যদি আমার লেখা থাকে 2 ভোল্ট, তাহলে এই ভোল্টেজ সোর্সটা একটা নির্দিষ্ট সার্কিটে সবসময় 2 ভোল্ট ভোল্টেজ সাপ্লাই দিবে। কথা
কথা বুঝতে পারছো? জি স্যার। স্যার এই 2 ভোল্ট লেখার কারণ মানে হচ্ছে এই ভোল্টেজ সোর্সটা আমার সব সময় সার্কিটে 2 ভোল্ট সাপ্লাই দিবে। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে। তাহলে এই যে ডায়মন্ড, এখন আসলে এই ডায়মন্ড চিহ্নটা, এই ডায়মন্ড চিহ্নটা দিয়ে বোঝা হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা একটা ভোল্টেজ সাপ্লাই দিবে, তবে কি পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিবে সেটা সার্কিটের কোনো একটা জায়গা থেকে তাকে বলে দেওয়া হবে যে তুমি এত পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দাও, সে ওই পরিমাণ ভোল্টেজই সাপ্লাই দিতে পারবে। কথা বুঝতে পারছো? সার্কিটের কোনো একটা জায়গা থেকে বলে দেওয়া হবে এই সোর্সটাকে যে তুমি এত পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দাও, তখন সে ওই পরিমাণ ভোল্টেজই সাপ্লাই দিতে পারবে, এর কম বা বেশি দিতে পারবে না। এটা যেমন একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ কনস্ট্যান্টলি সাপ্লাই দিয়ে যাবে, এই সোর্সটা তেমন কনস্ট্যান্ট একটা ভোল্টেজ সাপ্লাই দিতে পারবে না। কথা বুঝতে পারছো? জি স্যার। সার্কিটের কোনো একটা জায়গা থেকে বলে দেওয়া হবে যে তুমি এত পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দাও। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের বৈশিষ্ট্য। ক্লিয়ার? জি স্যার। কোনো কোশ্চেন? জি না না স্যার। স্যার। আচ্ছা, এখন তাহলে এই যে গোল চিহ্ন দিয়ে এটা কারেন্ট সোর্স বলতেছে, তাহলে কারেন্ট সোর্সটা কি? এটা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কারেন্ট। ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তাহলে এখন এইটা কি হবে তাহলে? এটা হচ্ছে হ্যাঁ। ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা আসলে কি তাহলে বলো তো এখন? এই যে আমি এখান থেকে যেভাবে বললাম এটা বলো তো। স্যার এখানে হচ্ছে একটা নির্দিষ্ট ভোল্ট দেওয়া থাকবে, নির্দিষ্ট বলতে হবে স্যার। এটা হচ্ছে বলা থাকবে, যে পরিমাণ বলা হবে সেই পরিমাণই যাবে নির্দিষ্ট স্যার। পরিমাণ কারেন্ট, হ্যাঁ। হ্যাঁ। লিমিট রাইট রাইট। সার্কিটের কোন একটা জায়গা থেকে বলে দেওয়া হবে যে তুমি এই পরিমাণ কারেন্ট সাপ্লাই দাও, এই পরিমাণ কারেন্ট সাপ্লাই দাও। ও তখন ওই অনুযায়ী, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী সে কারেন্ট সাপ্লাই দিবে। জি স্যার। হ্যাঁ, এখানে এম্পিয়ারটা লিমিট থাকবে, রাইট স্যার? এখানে মানে কারেন্টের যে এম্পিয়ার, হ্যাঁ মানে ওটা তো ভোল্টেজ গেল স্যার। হ্যাঁ এখানে স্যার এম্পিয়ার লিমিট থাকবে। হ্যাঁ, এখানে অ্যাম্পিয়ার লিমিট না, এটা অ্যাম্পিয়ার হচ্ছে মানে ওকে পিছন থেকে যে বলে দিবে যেভাবে ওইভাবে। হ্যাঁ, ওকে সার্কিটের কোনো একটা জায়গা থেকে বলে দেওয়া হবে যে তুমি এত পরিমাণ কারেন্ট সাপ্লাই দাও। হ্যাঁ, এবং হ্যাঁ সে ওই পরিমাণ কারেন্টই সাপ্লাই দিবে, এর কম বা বেশি দিতে পারবে না। এই কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে যখন আমরা ম্যাথ করব। ঠিক আছে, আপাতত এতটুকু বুঝলেই হবে। আর এই এই সিম্বলটা কি? স্যার রেজিস্ট্যান্স। রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশন কে বলে? রেজিস্ট্রেশন না, তুমি রেজিস্টর। তুমি তো আবার অন্যদিকে চলে গেলা। হ্যাঁ, রেজিস্ট্রেশন না, সেমিস্টারে কোর্স রেজিস্ট্রেশন করা, কোর্স রেজিস্ট্রেশনের কথা মনে পড়ে গেল। রেজিস্ট্রেশন এটা কি আলামিন বলছে? আচ্ছা, এটা হচ্ছে রেজিস্ট্রেশন না। আচ্ছা দেখো এখন কি হলো। আচ্ছা, এখন এই সার্কিট এলিমেন্টগুলা দিয়ে আমরা হচ্ছে একটা কি বানাতে পারি, একটা সার্কিট বানাতে পারি। হ্যাঁ, এই সার্কিট এলিমেন্টগুলো কানেক্ট করে আমরা একটা সার্কিট বানাতে পারি। হ্যাঁ, তো আমরা কিভাবে বানাতে পারি তাহলে একটু দেখি। তাহলে এই যে দেখো, এটা একটা ভোল্টেজ সোর্স। কি ভোল্টেজ সোর্স এটা? ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। এইটার সাথে দেখো একটা সিরিজে আমি রেজিস্টর কানেক্ট করছি। এই রেজিস্টরের সাথে আবার সিরিজে দেখো একটা কি কানেক্ট করছি, এটা কারেন্ট সোর্স। কিন্তু কি এটা, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স কানেক্ট করছি। তো এইভাবে কানেক্ট করে দেখো, একটা ভোল্টেজ সোর্স, একটা রেজিস্টর, একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স কানেক্ট করে একটা সার্কিট, টোটাল একটা সার্কিট আমি বানায় ফেললাম। আবার দেখো এখানে দেখো ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের সাথে আরেকটা রেজিস্ট্যান্স, তার সাথে আরেকটা রেজিস্ট্যান্স কানেক্ট করে তারপর তার মাথায় আরেকটা দেখো কারেন্ট সোর্স
ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স অ্যাড করে আমি আরেকটা সার্কিট বানায় ফেললাম। তাহলে সার্কিট এলিমেন্টগুলো দিয়ে আমি সার্কিট বানাতে পারি এটা এভাবে। সিরিজ, এটা প্যারালাল না। আচ্ছা, সিরিজ প্যারালালের কনসেপ্ট আমি পরে আসবো, এখন না। আচ্ছা, তাহলে এই পর্যন্ত কারো কনফিউশন আছে নাকি? না স্যার। না স্যার। ওকে, এখন আসো আমরা একটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে নোড। নোড জিনিসটা কি? নোড জিনিসটা দেখো, নোডের দুইটা সংজ্ঞা দিয়েছি এখানে, যে দুই বা ততোধিক সার্কিট এলিমেন্ট। দুই বা ততোধিক সার্কিট এলিমেন্ট। সার্কিট এলিমেন্ট হতে পারে ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, রেজিস্টর, ক্যাপাসিটর, এগুলো হতে পারে। দুই বা ততোধিক সার্কিট এলিমেন্ট যে পয়েন্টে কানেক্টেড থাকবে তাই হচ্ছে আমার নোড। ঠিক আছে? আবার নিচে আরেকটা কথা বলছি, একটা নোডে একটি মাত্র ভোল্টেজ থাকবে। একটা নোডে আমার একটি মাত্র ভোল্টেজ থাকবে। 2 নাম্বার কনসেপ্টে আমি একটু পরে আসতেছি, 1 নাম্বার কনসেপ্টটা আগে ক্লিয়ার করে নিই, যে দুই বা ততোধিক সার্কিট এলিমেন্ট যে পয়েন্টে কানেক্টেড থাকে তাই হচ্ছে নোড। এই কথার মানে কি? দেখো, এই সার্কিট এলিমেন্ট, ভোল্টেজ সোর্স আর এই রেজিস্ট্যান্স আমার কি এই পয়েন্টে কানেক্টেড না? এমডি ভাই আপনার মাইকটা মিউট করেন, আপনার মাইক থেকে আওয়াজ আসছে। এমডি ইমরান ভাই। হ্যাঁ তোমরা কি শুনতেছো? জি স্যার। এই ভোল্টেজ সোর্স এবং এই রেজিস্ট্যান্সের, এই ভোল্টেজ সোর্সের একটা পয়েন্ট এবং এই রেজিস্ট্যান্সের একটা পয়েন্ট আমার এই পয়েন্টে কানেক্টেড না? বুঝতে পারছো? ভোল্টেজ সোর্সের একটা টার্মিনাল এবং রেজিস্ট্যান্সের একটা টার্মিনাল আমার এই পয়েন্টে কানেক্টেড। তাহলে এটা কি আমি একটা নোড বলতে পারি? জি স্যার। আচ্ছা, এটা একটা নোড। আবার এই রেজিস্ট্যান্সের আরেকটা টার্মিনাল এবং এই কারেন্ট সোর্সের আরেকটা টার্মিনাল এই পয়েন্টে কানেক্টেড। তাহলে এই সার্কিটের নোড কয়টা? দুইটা নোড। দুইটা নোড। এখন নিচে দেখো আরেকটা নোড আমি দেখিয়েছি, সেই নোডের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। এই দুইটা নোড যে আমি দেখিয়েছি, এই নোডগুলোতে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ আমার আছে। এই দুইটা নোডে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ আমার আছে, ঠিক আছে? কিন্তু এই নিচের যে নোডটা, এখানে আমার ভোল্টেজ হচ্ছে 0। এই নোডটাকে আমি বলি রেফারেন্স নোড। তোমাদের পরীক্ষা আমি কোশ্চেন করতে পারি, যদি ভাইবা নেই তাহলে কোশ্চেন করবো, রেফারেন্স নোড জিনিসটা কি, রেফারেন্স নোডের ভোল্টেজ কত? ঠিক আছে, রেফারেন্স নোডের ভোল্টেজ কত? এই নোডগুলো হচ্ছে নন রেফারেন্স নোড। নন রেফারেন্স নোড। সেই ক্ষেত্রে কি আপনার রেফারেন্স নোডের সংজ্ঞাটা এইভাবে দিতে পারি, যেই নোডের ভোল্টেজ 0 সেটাকে রেফারেন্স নোড বলে এরকম? যেই নোডের ভোল্টেজ 0, এটা আসলে টোটালি সংজ্ঞার মধ্যে পড়ে না। এখানে আরেকটু যদি এক্সপ্যান্ড করো তাহলে সংজ্ঞাটা আরও ভালো হবে। সেটা হচ্ছে রেফারেন্স নোডে ভোল্টেজ 0 থাকে। হ্যাঁ, এটা একটা তার বৈশিষ্ট্য। তবে রেফারেন্স এইভাবে বলা ভালো যে এই নোডের সাপেক্ষে আমি অন্যান্য নোডের ভোল্টেজগুলো মাপি। হ্যাঁ, এই নোডের সাপেক্ষে আমি অন্যান্য নোডের ভোল্টেজগুলো মাপার চেষ্টা করি। স্যার, যে নোডের সাহায্যে অন্য নোডের ভোল্টেজগুলো পরিমাপ করা হয় তাকে, হ্যাঁ, সেটা হচ্ছে রেফারেন্স নোড বলতে পারো। হ্যাঁ, ঠিক আছে। তো এখন এখানে হচ্ছে আমি বললাম নন রেফারেন্স নোড। নন রেফারেন্স নোডের ভোল্টেজ কিন্তু আমার কত? এখানে ধরি V1, এটা হচ্ছে নট ইকুয়ালস টু 0। এটা কখনোই 0 হবে না। আবার এখানে যদি V2 ধরি তাহলে নট ইকুয়ালস টু 0। এটা কখনো ভোল্টেজ কখনো 0 হবে না। নন রেফারেন্স নোড যেটা, এগুলো কখনোই 0 হবে না, এগুলো কখনো 0 হবে না। রেফারেন্স নোডের ভোল্টেজটা শুধুমাত্র 0 হবে। তো এখানে আরেকটা তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে স্যার, এখানে যে V2 ভোল্টেজটা আসলে কিভাবে মাপলেন? হ্যাঁ, ভোল্টেজ মাপতে তো আমরা রেজিস্ট্যান্সে দেখিয়েছি যে আমার হচ্ছে রেজিস্ট্যান্সের দুই মাথায় দুইটা ধরা লাগে, সেটা ভোল্ট মিটার ধরা লাগে, তাই না? তখন আমি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হয় সেটা পাই। এখন কোশ্চেন এমন মানে প্রশ্ন জাগতে পারে না যে V2 ভোল্টেজটা আসলে কীভাবে মাপা হয়? তখন আসলে ওই ভোল্ট মিটারটা আসলে কোথায় ধরা হয়, এরকম একটা কোশ্চেন আসতে পারে না মানে মনের মধ্যে?
জি স্যার। আচ্ছা দেখো এই জিনিসটা কীভাবে মাপা, আমি এগুলা পরীক্ষা দিব না, আমি জাস্ট এমনি বলতেছি, জানার জন্য, তোমাদের জানার জন্য বলতেছি, হ্যাঁ। কারণ তোমাদের অন্যান্য সেকশনে পড়িয়েছি তো এই সমস্ত কথাবার্তাগুলো এত বলি না। আচ্ছা এখন দেখো এখানে হচ্ছে এরকম করা হয়, এখানে একটা যদি আমি ভোল্ট মিটার রাখি, তাহলে এই ভোল্ট মিটারে একটা টার্মিনাল এখানে কানেক্ট করা হয়, আবার আর একটা টার্মিনাল আমার এই যে এখানে কানেক্ট করা হয়, হ্যাঁ। স্যার মানে একটা হচ্ছে রেফারেন্স নন রেফারেন্স নোডে আর একটা হ্যাঁ, তখন আমার এখানে ভোল্টেজ দেখাবে V2, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা জি স্যার। আচ্ছা যাই হোক, তাহলে এটা বলতে পারছো। এখন এই সার্কিটে বলো তো নোট কয়টা? দুইটাই স্যার। দুইটা দুইটা? জি স্যার। তিনটা নোট। স্যার নোড নন রেফারেন্স নোট একটা নোড হচ্ছে দুইটা আর রেফারেন্স স্যার। আচ্ছা চারটা নোট। গুড, চারটা নোট। এই যে এই ভোল্টেজ সোর্সের একটা টার্মিনাল এবং রেজিস্ট্যান্সের একটা টার্মিনাল এই পয়েন্টে কানেক্টেড, তাহলে এটা একটা নোট। জি স্যার। আবার রেজিস্ট্যান্সের এই টার্মিনালের সাথে কানেক্টেড, R1 রেজিস্ট্যান্সের একটা টার্মিনাল R2 রেজিস্ট্যান্সের আরেকটা টার্মিনালের সাথে এইটা একটা পয়েন্টে কানেক্টেড। এখানে কিন্তু পয়েন্ট দেখানো হয় নাই, কিন্তু আমি একটা ধরে নিতে পারি যে এখানে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে আমার R1 এবং R2 কানেক্টেড হয়েছে, ঠিক আছে? জি স্যার। তাহলে এটা আমার একটা নোড। স্যার তার R2 আর R3 এর মাঝখানে? হ্যাঁ, তাহলে এটা একটা নোড 3। আবার কি এটা এই যে R2 এবং R3 রেজিস্ট্যান্স আমার এই পয়েন্টে কানেক্টেড, তাহলে এটা একটা নোড। আবার R3 এর একটা টার্মিনাল এবং এই কারেন্ট সোর্সের একটা টার্মিনাল এই পয়েন্টে কানেক্টেড, তাহলে এটা 4 নাম্বার নোড, ঠিক আছে? তাহলে তো টোটাল হলো 5টা স্যার। চারটা হলো নন রেফারেন্স নোড আর একটা হলো রেফারেন্স নোড। হ্যাঁ দেখো আমি একটা কথা লিখে দিছি, ইউজুয়ালি ইট ইজ নট কাউন্টেড রেফারেন্স নোড। সাধারণত রেফারেন্স নোড কাউন্ট করা হয় না, কারণ জানে রেফারেন্স নোডের ভোল্টেজ সবসময় 0, তো এটা নিয়ে আমার খুব বেশি কাজ নাই। হ্যাঁ, আমার মূলত শুধু ওইগুলার ভোল্টেজটা মাপার জন্য এটা ব্যবহার। হ্যাঁ, আমার হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই সমস্ত নোড, যে সমস্ত নোডে ভোল্টেজ আছে, যার কারণে রেফারেন্স নোডের ভোল্টেজটা ছাড়াও রেফারেন্স নোডটা আসলে অনেক ক্ষেত্রে বাদ দেওয়া হয়, কাউন্ট করা হয় না। হ্যাঁ, তো সেই হিসেবে আমি বলতে পারি যে এই সার্কিটে আমার নোড হচ্ছে উইদাউট রেফারেন্স নোড টোটাল নোড ইজ কত? 4 নোড, 4টা নোড। তাহলে জি স্যার, 4টা নোড। এই পর্যন্ত কি বুঝছো সবাই? জি স্যার বুঝছি। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন? না স্যার। আচ্ছা, এখন দেখো এই সার্কিটটার দিকে তাকাও। এই সার্কিটে আমার নোড কয়টা বলো তো? গুড, 3টা নোড। 3টা নোড কিভাবে? কেউ কি আমাকে একটু এক্সপ্লেইন করতে পারো কিভাবে 3টা নোড? স্যার এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ, এখানে R1 এর সাথে একটা R1 R2 R3 এর একটা নোড, R2 একটা ভোল্টেজ আর একটা নোড। আচ্ছা আচ্ছা তিনটা মিলে একটা নোড। আচ্ছা দেখো, এটা একটা সার্কিট এলিমেন্ট। এই সার্কিট এলিমেন্টের নাম কি? স্যার এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আচ্ছা, এই সার্কিট এলিমেন্টের নাম কি? ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। হ্যাঁ, এখন দেখো এই নোড এই টার্মিনাল, ভোল্টেজ সোর্সের এই টার্মিনাল এবং R1 রেজিস্ট্যান্সের এই টার্মিনালটা একটা পয়েন্টে কানেক্টেড, তাহলে এটা আমার একটা নোড। এই R1 R2 R3 তিনটা রেজিস্ট্যান্সের টার্মিনাল আরেকটা নোডে কানেক্টেড, তাহলে এটা হচ্ছে নোড 2, ঠিক আছে? এটা কি বুঝছো? তিনটা রেজিস্ট্যান্সের টার্মিনাল একটা পয়েন্টে কানেক্টেড, তাহলে এটা হচ্ছে আরেকটা নোড, ঠিক আছে? যেটা নাম দিলাম হচ্ছে 2 নোড, নাম্বার 2 নোড। আচ্ছা, এখন R2
R2 এর একটা টার্মিনাল এবং এই কারেন্ট সোর্সের আরেকটা টার্মিনাল এই পয়েন্টে কানেক্টেড, তাহলে এটা হচ্ছে আমার আরেকটা নোড, 3 নাম্বার নোড। এখন আমাকে একজন বলো তো, আচ্ছা এখানে আচ্ছা না থাক, এখানে দেখো আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি তোমাদের। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছো? তাহলে 2 বা ততোধিক সার্কিট এলিমেন্ট যে পয়েন্টে কানেক্টেড থাকে তাই হচ্ছে নোড। জি স্যার। এই জিনিসটা কি বুঝতে পারছো এক্সাম্পল সহকারে সবাই? কারো কোনো কনফিউশন? আচ্ছা, কারো কোনো কনফিউশন নাই? হ্যাঁ বলো, কারো কোনো কনফিউশন? আমি বুঝতে পারলাম না, কারো কোনো কনফিউশন? কনফিউশন নাই কারো স্যার। আচ্ছা 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 ঠিক আছে। এখন দেখো, তাহলে আমি প্রথম পয়েন্টটা বুঝে ফেললাম, আমরা প্রথম পয়েন্টটা বুঝে ফেললাম যে 2 বা ততোধিক সার্কিট এলিমেন্ট যে পয়েন্টে কানেক্টেড থাকে তাই হচ্ছে নোড। এখন আসো 2 নাম্বার পয়েন্টে, একটি নোডে একটি মাত্র ভোল্টেজ থাকে, একটি নোডে একটি মাত্র ভোল্টেজ থাকে। আমি কিন্তু এই জিনিসটা ভাইবাতে জিজ্ঞেস করবো, যদি ভাইবা নেই, যে একটি নোডে কয়টা ভোল্টেজ থাকে। হ্যাঁ, যদি বলো স্যার 2টা 3টা, হ্যাঁ তাহলে কিন্তু একদম 0। তাহলে দেখো এখানে এই যে তুমি যে এই নোড দেখতেছো না এখানে একটা, এখানে এখন আমি শুধুমাত্র একটা পয়েন্টের মধ্যে আর আবদ্ধ থাকবো না, পয়েন্টের মধ্যে শুধুমাত্র এখন আমার নোড নাই। হ্যাঁ, এই যে দেখো ভোল্টেজ সোর্সের এখান থেকে শুরু করে রেজিস্ট্যান্সের আগ পর্যন্ত এখানে কোনো সার্কিট এলিমেন্ট নাই। কোনো সার্কিট এলিমেন্ট আছে? না স্যার। জি না স্যার। কোনো সার্কিট এলিমেন্ট আছে এখানে? হ্যাঁ স্যার। সবাই একমত? না স্যার নাই। ওকে, তাহলে এইখানে যদি কোনো সার্কিট এলিমেন্ট না থাকে তাহলে এখানে আমার একটাই ভোল্টেজ থাকবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটাই ভোল্টেজ থাকবে, যে ভোল্টেজের নাম হচ্ছে V1, হুইচ ইজ নট ইকুয়ালস টু 0। কথাটা বুঝতে পারছো না পারো নাই? স্যার আবার একটু বোঝাই। আচ্ছা, এখানে দেখো, একটু মিউট করো, একটু মিউট করো। এখানে হচ্ছে ভোল্টেজ সোর্সের এই পয়েন্ট থেকে শুরু করে রেজিস্ট্যান্সের আগ পর্যন্ত আমার কোনো সার্কিট এলিমেন্ট নাই। সার্কিট এলিমেন্ট দ্যাট মিনস ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স, রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, আরও বিভিন্ন কিচ্ছু আছে, শুধুমাত্র একটা তার ছাড়া কিছু আছে? কিচ্ছু নাই। হ্যাঁ, এখানে কোনো সার্কিট এলিমেন্ট নাই, কোনো সার্কিট এলিমেন্ট নাই। তাহলে এই টোটাল জায়গা জুড়ে আমার V1 ভোল্টেজ স্টে করবে। যেহেতু কোনো সার্কিট এলিমেন্ট নাই তাই টোটাল জায়গা জুড়ে আমার একটাই ভোল্টেজ স্টে করবে, সেটা হচ্ছে V1। এবং এইটাকে আমি একটা নোড বলতে পারি, এইটাকেই একটা নোড। হ্যাঁ, আলটিমেটলি এখন কিন্তু আর পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ নাই নোডের কনসেপ্ট। হ্যাঁ, এই টোটালটা হচ্ছে একটা নোড। ঠিক আছে? জি স্যার। এই পর্যন্ত কি বুঝতে পারছো না পারো নাই? কারোর কোনো কনফিউশন থাকলে বুঝতে পারছি স্যার। বুঝতে পারছি। কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করো, আবার বলতেছি, আমি কিন্তু আরো ডিপে চলে যাব, পরে হারায় ফেলবা সব কিছু। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই? প্রবলেম নেই স্যার। আচ্ছা, তাহলে এখন দেখো এই রেজিস্ট্যান্সের এই টার্মিনাল থেকে শুরু করে কারেন্ট সোর্সের আগ পর্যন্ত কি আমার ভোল্টেজ সেম না? একটাই ভোল্টেজ না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে এটা টোটালটাই হচ্ছে আমার একটা নোড। এখন নোডের কনসেপ্ট আর একটা পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ নাই। এখন আমি বলতেছি যে এই একটা নোডে এখানে একটা ভোল্টেজই স্টে করবে, এই টোটাল জায়গা জুড়ে একটা ভোল্টেজই স্টে করবে, সেই ভোল্টেজটা হচ্ছে V2। ওকে, জি স্যার। এখানে যদি আমি নাম দিই V1 ভোল্টেজ, V2 ভোল্টেজ, V3 ভোল্টেজ, V4 ভোল্টেজ, তাহলে এখানে এই টোটাল জায়গা জুড়ে আমার V1 ভোল্টেজ, এইখান থেকে এই পর্যন্ত আমার V2 ভোল্টেজ, এখান থেকে এই পর্যন্ত V3 ভোল্টেজ, এখান থেকে এই পর্যন্ত V4 ভোল্টেজ। অন্য কোনো ভোল্টেজ থাকতে পারো না, একটাই ভোল্টেজ থাকবে। কথাটা কি বুঝছো? জি স্যার বুঝতে পারছি। কারো কোনো কনফিউশন? না স্যার। আচ্ছা, কারো কোনো কনফিউশন?
আচ্ছা তাহলে তোমরা কি বলে, আচ্ছা এখানে কয়টা নোট বলো তো, এখানে কয়টা নোট? হ্যাঁ তিনটা স্যার। তিনটা নোট, সবাই কি একমত? জি স্যার। আচ্ছা জি স্যার। এখানে হচ্ছে 3 নোটস, জি স্যার। ওকে। আর এটা হচ্ছে রেফারেন্স নোট। রেফারেন্স নোটের ভোল্টেজ কত? 0 স্যার। জিরো। জিরো স্যার, জিরো। আচ্ছা 0 কি? 0 ভি স্যার। হ্যাঁ 0 ভোল্ট, 0 ভোল্ট। আচ্ছা তাহলে এখন আসো আমরা একটা ম্যাথ দেখি। আলটিমেটলি এই যে এই সার্কিটের ম্যাথগুলো খুব একটা কঠিন কিছু না, হ্যাঁ, মানে সার্কিটের ম্যাথগুলো কিন্তু তোমাদের মেকানিক্যালের যে ম্যাথ তার থেকে অনেক সহজ ম্যাথ। হ্যাঁ তোমরা কি টায়ার্ড হয়ে গেছো নাকি? না স্যার, সমস্যা নাই। 1 ঘন্টা হয়ে গেছে তো তাই আমি জিজ্ঞেস করতেছি, কারণ তোমাদের ক্লাস তো 1 ঘন্টা পর্যন্ত, তাই আমি জিজ্ঞেস করতেছি। না স্যার, প্রবলেম নাই, কথা হচ্ছে আমাদের টাইমের সাথে কোনো সম্পর্ক না, আমরা শিখবো। আচ্ছা তাহলে আমি এমনিতে প্রবলেম নাই, জাস্ট একটু ক্ষুধা লাগছে এই। আচ্ছা আচ্ছা তাহলে আমি কন্টিনিউ করি। হ্যাঁ জি স্যার। আচ্ছা আচ্ছা, কারো যদি একটু টুকটাক প্রবলেম হয়ে থাকে রেকর্ড দেখলে ক্লিয়ার হয়ে যাবে, এটা টেনশন করার কোনো কারণ নেই। তোমাদের অন্যান্য ক্লাসে রেকর্ড টেকর্ড কি সব দিয়ে দেয় না? জি স্যার, নাজিয়া ম্যাম হচ্ছে রেকর্ড করে ইউটিউবে আপলোড দিয়ে দেন। আমি একটা রেকর্ডও পাই নাই। স্যারের ক্লাসের নিচের অ্যাটাচমেন্ট গুলো খুঁজো, ওখানে রেকর্ড প্লাস স্যারের পিডিএফ ফাইল সব আপলোড দেওয়া আছে স্যার। হ্যাঁ ওখানে একটু ক্লাসরুমে একটু ঘাটাঘাটি করো, হ্যাঁ তাহলে পেয়ে যাও। স্যার দুইটাই কারেন্ট নোট হয়ে গেছে। হ্যাঁ দুইটাই কারেন্ট সোর্স, সমস্যা কি? আমাদের ক্লাসরুমে তো মনে হয় অ্যাড হইতে পারে। ক্লাসরুমে অ্যাড হতে পারো নাই? আচ্ছা ওই সিআর বা কেউ একজন তোমাদের গ্রুপে কোডটা একটু দিয়ে দিও তো, কোড নাই সিআর অলরেডি ভিডিও করে কিভাবে অ্যাড করতে হবে ওটা ভিডিও করে পর্যন্ত দিয়ে দিই। ও তাহলে একটু, তাহলে তুমি একটু ইয়ে হয়ে না, একটু ঘাটাঘাটি করো আর কি। হ্যাঁ স্যার অনেকে আছে হচ্ছে গ্রুপগুলো ফলো করে না, বুঝতে পারছেন স্যার? ও আচ্ছা গ্রুপে মুবিন ভাই আরো আগেই দিয়ে দিছিল এটা। হ্যাঁ গ্রুপে ভিডিও করে দিয়ে দিছিল মুবিন ভাই। তোমাদের গ্রুপ যদি তোমরা ফলো না করো তাহলে তো বুঝতে পারো না, তাই না, যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। হ্যাঁ স্যার এরা হচ্ছে গ্রুপ ফলো করে না, আবার হচ্ছে যখন ক্লাস শুরু হয় তখন এসে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, মেসেঞ্জারে মেসেজ দেয়। আচ্ছা তুমি তো সিআর না মুবিন বলতেছো? স্যার আমাদের স্যার অনেকেই স্যার ডিউটি করে তো স্যার, তো সারাদিন স্যার সময় থাকে না, তো হঠাৎ করে এসে স্যার টেলামেলা হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, যে প্রবলেম না ভাইয়া, রাগ করেন না, মানে পিছনে আপনি ওই মেসেঞ্জার চ্যাট গুলো উপরের দিকে ঘাটলে অথবা আপনি যদি ডাইরেক্ট ফটো এন্ড ভিডিও আচ্ছা আমি হচ্ছে আবার ভিডিওতে আবার দিয়ে দিব, মেসেজগুলো অনেক ভিতরে চলে যায়, আচ্ছা, কারণ আচ্ছা। অনেকগুলো মানুষ হ্যাঁ, আমি হচ্ছে একটু- ভিডিওতে আবার সেন্ড করে দিব। হ্যাঁ মুবিন বলতেছো না, মুবিন সিআর মুবিন? জি স্যার। হ্যাঁ মুবিন ওই তুমি একটু এগুলো একটু দেখো, আসলে সিআরদের কাজও, সিআরদের আসলে অনেক দায়িত্ব থাকে তো, হ্যাঁ তুমি একটু দেখো আর কি। সিআররা কিন্তু অনেক পরিশ্রম করে। হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে সব জায়গায় ক্লাসের আপডেটগুলো দেওয়া থাকে। হ্যাঁ। মুবিন সবসময় ক্লাসের আপডেটগুলো ভালোই দিচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা তাহলে তো খুব ভালো, মানে গুড সিআর, তোমরা একটা ভালো সিআর পাইছো। জি হ্যাঁ, স্যার অবশ্যই। অনেক সিআর আছে দায়িত্ব পালন করে না, তাই না, জি স্যার। কিন্তু পদ আঁকড়ে রাখতে চায়, আছে না এরকম? অনেক ফ্রেন্ডলি। হ্যাঁ মুবিন অনেক ফ্রেন্ডলি স্যার। আচ্ছা আচ্ছা তাহলে তো খুবই ভালো, সব কাজ চেষ্টা করে। খুবই ভালো। সাধারণত ফ্রেন্ডলি মানুষগুলো কিন্তু ধৈর্যশীল হয়। হ্যাঁ আমি ধরে নিলাম যে মুবিন কিন্তু ধৈর্যশীল একটা ছেলে। নাই, আমরা ছাড়া ওনার কেউ নাই স্যার। হ্যাঁ তোমরা ছাড়া? আর বলতেছি আমরা ছাড়া ওনার কেউ নাই। ও তোমরা ছাড়া ওনার কেউ নাই? আচ্ছা। আল্লাহ, না এই রসিকতাটা ভালো ছিল, এটা মজা করে ক্লাসের মধ্যে মাঝে মাঝে একটু, হ্যাঁ মাঝে মাঝে একটু হাসারও দরকার আছে, তাই না, একটু বিনোদনেরও দরকার আছে। হ্যাঁ আমি তো হচ্ছে আমি আবার একটু ওই যে কি বলে কাঠখোট্টা মতো মানুষ, হ্যাঁ মজা টজা করে এগুলো কিন্তু করতে পারি না, কিন্তু যারা মজা করে তাদেরকে কিন্তু আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ জি স্যার, ক্লাসের মধ্যে মাঝে মাঝে তালিমের মতো ঢেলে থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার আপনার ক্লাসটা এই জন্য অনেক ভালো লাগে স্যার। ও তাই?
আচ্ছা যাই হোক, ভালো লাগলো। আপনি আমাদের ক্লাস নেবেন না? তোমাদের এই পরের সেমিস্টারগুলোতে মনে হয় না যে আমি ক্লাস আপনার নেব। নামের অর্থ স্যার মহব্বত স্যার। আশিক মানে তো স্যার মহব্বত, ভালোবাসা। ও, আশিক মানে মোহাম্মদ, এটা কি হিন্দি থেকে আসছে নাকি? হিন্দি বোধহয় না। আসলে আমি জিজ্ঞেস করতেছি তার কারণ ওই আমি আসলে ওই বাংলা নাটক ছাড়া তেমন কিছুই দেখি না। এটা আমি আবার এই দিক থেকে একটু মানে মানে মুভি দেখা বা এগুলা এই দিক থেকে আমি একটু ব্যাকডেটেড। হ্যাঁ, তা আমি কিন্তু আবার এগুলা দেখি টিকি না, মুভি টুভি কিন্তু খুব একটা দেখি না। হ্যাঁ, আসলে অত ইন্টারেস্ট নাই আর কি। হ্যাঁ, সাধারণত বই পড়ায় আমার একটু ইন্টারেস্ট আছে, তো ওইগুলো নিয়ে ব্যস্ত থাকি। তো কি বললা, আশিক মানে হচ্ছে মোহব্বত? আচ্ছা, হিন্দিতে বোধহয়, হিন্দিতে নাকি? হ্যাঁ জি স্যার, এটা হিন্দি ল্যাঙ্গুয়েজ স্যার। আচ্ছা। বাংলায় এর অর্থ হচ্ছে ভালোবাসা মহব্বত। আচ্ছা আচ্ছা, দেখি আমরা তাহলে পড়াশোনায় ফিরে আসি। আচ্ছা, তোমরা কেউ কি আমাকে বলতে পারো যে এই সার্কিটে কয়টা নোড? স্যার 3টা। হ্যাঁ, গুড। কয়টা? একটা স্যার, একটা। একটা নোড, একটা নোড। 3টা কে বললো? স্যার ভুলে এটা একটা দিন। সরি স্যার, সরি। আচ্ছা, কেউ কি দ্বিমত আসো একটা নোড, যে স্যার। এখানে একটার বেশি নোড? কেউ কি দ্বিমত আসো? জি না না মনে হয় স্যার, একটা নোট। ওকে, আচ্ছা। স্যার এখানে স্যার 3টা নোট। এখন এখানে একটা এই 3টা নোড কে বলে? 3টা নোড কে বলে? সে শুধু কথা বলো। 3টা নোড এখানে কি 3টা নোড? স্যার ওই যে বুঝতে চাচ্ছি আর কি, এখানে কয়টা নোট বুঝাই দিতে বলতে। দেখো, এখানে এইখান থেকে এই পর্যন্ত এখানে আমার কি কোনো সার্কিট এলিমেন্ট আছে? কোনো সার্কিট এলিমেন্ট, জাস্ট একটা ওয়্যার। না স্যার, আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত কোনো সার্কিট এলিমেন্ট আছে? তাহলে সার্কিট এলিমেন্ট যদি না থাকে, আমি কি কন্টিনিউ করব? জি স্যার আচ্ছা, এখান থেকে এই পর্যন্ত কোনো সার্কিট এলিমেন্ট নাই, তাহলে আমার একটাই ভোল্টেজ। আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত কোনো সার্কিট এলিমেন্ট নাই, এখানেও আমার একই ভোল্টেজ থাকবে। হ্যাঁ, তাহলে এই টোটালটা মিলে আসলে আমার, আমি বলতে পারি এই টোটাল জায়গা জুড়ে আসলে আমার একটাই নোড। ঠিক আছে, যেহেতু একটা নোডে আমার কয়টা ভোল্টেজ থাকে? একটা। তাহলে এটা আমার একটা নোড, এখানে একটা নোড। এই নোডের নাম দিলাম আমি এ। বুঝতে পারছো? আর এখানে রেফারেন্স নোড তোমাদের বইতে দেয়া নাই, রেফারেন্স নোডটা তোমাদের বইতে দেয়া নাই। এখানে ধরে নিতে পারো 0 ভোল্টেজ, কোনো সমস্যা নেই। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সার্কিট থেকে আমি আসলে কি বের করব? এই সার্কিট থেকে বের করব হচ্ছে এই 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে, দ্যাট মিন্স V0, এইটার মান। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি? এবং জি স্যার। জি স্যার। এবং এই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে I0, সেই কারেন্টের মান আমি বের করব। ঠিক আছে? বুঝতে পারছি? এখন দেখো, এখানে 0.5 I0, এই যে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের ভেতর দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে উপরের দিকে, সেই কারেন্টের ভ্যালুটা হচ্ছে 0.5 I0। 0.5 I0। ঠিক আছে? এখন দেখো, ওই যে মানে ক্লিয়ার হবে ব্যাপারটা, যে আমি বলছিলাম না, ডিপেন্ডেন্ট সোর্সটা আসলে যে পরিমাণ কারেন্ট সাপ্লাই দিবে, ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা যে পরিমাণ কারেন্ট সাপ্লাই দিবে সেটা সার্কিটের কোন একটা জায়গার উপর নির্ভর করবে। বলছিলাম না? জি স্যার বলছিলেন। হ্যাঁ, তো এইটা আসলে কোন জায়গার উপর নির্ভর করবে বলো তো? এই যে এই কারেন্টের উপর, তাই না? কারণ কি 0.5 ইন্টু I0, এই পরিমাণ কারেন্ট সে সাপ্লাই দিবে। তো এই I0টা আসলে কোথায় আছে? এই যে এইখানে যদি কারেন্ট কম বেশি হয়, তাহলে এর কারেন্টের যে পরিমাণ কারেন্ট সাপ্লাই দিবে সেটা মানও কম বেশি হবে। এ পর্যন্ত বুঝতে পারছো? স্যার একবার বললে ভালো হতো। হ্যাঁ স্যার ওকে, আরেকবার বলেন স্যার। হ্যাঁ দেখো, এখানে 0.5 I0 মানে হচ্ছে 0.5 ইন্টু I0। হ্যাঁ, এখন I0টা আসলে কি?
এই 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 যে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা এ হচ্ছে 0.5 ইন্টু আই নট পরিমাণ কারেন্ট সে সাপ্লাই দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে আই নটটা কী আসলে? আই নটটার কিছু না, কারেন্ট, কোনো একটা জায়গার কারেন্ট। বলছিলাম না ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট সাপ্লাই দিবে, সেটা হচ্ছে ওই কারেন্টটা হচ্ছে কোনো একটা জায়গার কারেন্টের উপর ডিপেন্ড করবে, কোনো একটা জায়গার কারেন্টের উপর ডিপেন্ড করবে। তো এ যে পরিমাণ কারেন্ট সাপ্লাই দিবে সেটা আসলে কোন জায়গার কারেন্টের উপর ডিপেন্ড করতেছে দেখো তো, এই আই নটের উপরে না, যেটা 4 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে ফ্লো হচ্ছে, সেই কারেন্টের উপর নির্ভর করতেছে না যে পরিমাণ কারেন্ট সাপ্লাই দিবে। কোশ্চেনটা হচ্ছে স্যার কোশ্চেনটা হচ্ছে ওইটা যে আই নট সেটা বুঝলাম কিভাবে, কোনটা আই নট? দেওয়া আছে ওই যে রেজিস্ট্যান্সের আচ্ছা এটা দেয়া আছে, আমার এটা দেয়া আছে। কোশ্চেনও দেয়া থাকবে। হ্যাঁ, কোশ্চেনে এটা দেয়া থাকবে, অবশ্যই দেয়া থাকবে। তাহলে এখন আমাকে বের করতে হবে এই ভি নট ইজ ইকুয়ালস টু কত, দ্যাট মিনস 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে 4 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে আই নট কারেন্ট ফ্লো হওয়ার কারণে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে সেই ভোল্টেজের ভ্যালুটা কত, এবং যে পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্টের মান কত, এটা আমার বের করা লাগবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন তোমাদের আরেকটা কনসেপ্ট আমি একটু ক্লিয়ার করে নিই। যদি আমি বলি এইদিকে 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে আমি একইভাবে বলতে পারি এইদিকে -3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। কথা বুঝতে পারছো? 3 অ্যাম্পিয়ার কারেন্ট এই দিকে ফ্লো হওয়া আর -3 অ্যাম্পিয়ার কারেন্ট উল্টা দিকে ফ্লো হওয়া, এই দুইটার মানে একই জিনিস। কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, 3 অ্যাম্পিয়ার কারেন্ট আমার এইদিকে ফ্লো হওয়া আর -3 অ্যাম্পিয়ার কারেন্ট উল্টা দিকে ফ্লো হওয়া আমার একই জিনিস, একই কথা, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আচ্ছা, এই জিনিসটা কি বুঝতে পারছো? তাহলে এখন আমি যদি বলি যে এইদিকে আমার 0.5 আই নট কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এইদিকে কত কারেন্ট ফ্লো হবে? হ্যাঁ, -0.5 আই নট। বুঝতে পারছো? কোনো কনফিউশন আছে? একই কথা, 3 অ্যাম্পিয়ার কারেন্ট এইদিকে ফ্লো হওয়া, -3 অ্যাম্পিয়ার কারেন্ট উল্টা দিকে ফ্লো হওয়া একই জিনিস। আবার 0.5 আই নট কারেন্ট এইদিকে ফ্লো হওয়া এবং -0.5 আই নট কারেন্ট উল্টা দিকে ফ্লো হওয়া আমার একই জিনিস। এখন আর একটা কনসেপ্ট আসো, সেটা হচ্ছে, আচ্ছা এখানে এই যে এই এ নোডে, হ্যাঁ আমি কিন্তু এই নোডে কেসিএল অ্যাপ্লাই করব, কেসিএল টু দ্য নোড এ, ঠিক আছে? এই নোডে কেসিএল অ্যাপ্লাই করব। হ্যাঁ, এখন কেসিএল অ্যাপ্লাই করার একটা পদ্ধতি আছে। তোমার হচ্ছে আমি কি বলছিলাম, যে পরিমাণ কারেন্ট ঢুকতেছে, যে পরিমাণ কারেন্ট বের হচ্ছে, এদের যোগফল কি 0 হবে, তাই না? জি স্যার, 0 হবে। আচ্ছা, এখানে দাঁড়াও আমি একটা কথা লিখতেছি। কি লিখছি এটা? নোডে কেসিএল অ্যাপ্লাই করার ট্রিক। সেখানে কি লিখিনি? কিছুই নেই। পড়তে পারতেছো সবাই? জি স্যার। এই ইয়েতে লেখা আসলে ভালো হয় না।
দেখো কি লিখছি, কোনো নোডে কেসিএল অ্যাপ্লাই করার সময় ধরে নিব যে ওই নোড থেকে সমস্ত কারেন্ট বের হয়ে যাচ্ছে এবং ওই কারেন্টের যোগফল হবে 0। ঠিক আছে, কোনো নোডে কেসিএল অ্যাপ্লাই করার সময় ধরে নিব ওই নোড থেকে সমস্ত কারেন্ট বের হয়ে যাচ্ছে এবং ওই কারেন্টগুলোর যোগফল হচ্ছে 0। ওই কারেন্টগুলোর যোগফল হচ্ছে 0। ঠিক আছে, এখন আসো কিভাবে অ্যাপ্লাই করা যায়। এখন তোমরা একটু আগে বলতেছিলা, আচ্ছা এখন তাহলে আমাকে বলো তো, এই 0.5 I0 কারেন্ট এই এ নোডের ভেতরে ঢুকতেছে না? তাহলে আমি উল্টাভাবে কি এইভাবে বলতে পারি না যে এই নোড থেকে -0.5 I0 কারেন্ট বের হয়ে যাচ্ছে? পারি? আচ্ছা এখন দেখো, এই I0 কারেন্টটা এই পয়েন্টে আসো, এই I0 কারেন্টটা তো এইদিকে বের হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, এটা নিয়ে আমি টেনশন করব না, কারণ আমার কাজ তো হচ্ছে বের হয়ে যাচ্ছে এটা দেখাই দিব। দেখো এখানে 0.5 I0 কারেন্ট কিন্তু ঢুকতেছিল, কিন্তু আমি জোর করে দেখাই দিছি যে -0.5 I0 কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ বলো, কোনো কোশ্চেন? স্যার আমরা বুঝতে পারছি কারেন্ট ঢুকতেছে, কিন্তু আমরা জোর করে নিচ্ছি যে -0.5 বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা এটা জোর করে ধরে নিচ্ছি যে বের হয়ে যাচ্ছে। আবার এই পয়েন্টে দেখো I0 কারেন্ট আমার এখান থেকে বের হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই, কারণ এই বের হয়ে যাচ্ছে। আমার কাজ হচ্ছে যেগুলো ঢুকতেছে ওগুলো বের করে দেয়া। তাহলে তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমাকে এখন বলো তো যে এই নোড থেকে কোন কারেন্টটা বের হয়ে যাচ্ছে, কত পরিমাণ কারেন্ট বের হয়ে যাচ্ছে? 3 অ্যাম্পিয়ার। -3 অ্যাম্পিয়ার। সবাই কি একমত? কেউ কি দ্বিমত আছে? আচ্ছা রাইট, -3 অ্যাম্পিয়ার কারেন্ট আমার বের হয়ে যাচ্ছে। তাহলে কেসিএল জানি আমাকে কি বলতেছে, এই তিনটা কারেন্টের যোগফল কি হবে? 0। ফাইন, যোগ করে দাও। 0.5 I0 প্লাস I0 -3, একক দেওয়ার দরকার নাই, ইকুয়ালস টু 0। এখন I0 এর ভ্যালুটা হিসাব করো তো কত আসে? এই ভ্যালু তো হিসাব করে বের করতে পারবা নাকি? 3.5 স্যার। কত? 3.5। 3.5? ভালো করে বলো, ভালো করে বলো। 3.5 আসবে তো। 3.5 এটা তো 6 অ্যাম্পিয়ার আসার কথা। স্যার হাফ মনে হয় 1.5 মনে হয়। হ্যাঁ রে, ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটরে হিসাব করে বের করো এটা। এই জিনিস যদি বের করতে না পারো আমি কি বলবো? 6 অ্যাম্পিয়ার। 6 অ্যাম্পিয়ার, জি স্যার। হ্যাঁ, এটা হিসাব করতে পারবা না? আচ্ছা, এই এটা কি হিসাব করতে পারবা? এই জিনিসটা হিসাব করা বুঝো নাই? এই জিনিসটা হিসাব করা বুঝো নাই? না স্যার একটু বললে ভালো হতো। স্যার একটু বুঝাই দিচ্ছি। আরে এই জিনিসটা তো স্যার ক্যালকুলেটর একবারে ডিলেট হয়ে যাবে, এটা একদম সিম্পল। এই জিনিস যদি না বুঝো তাহলে কি বলবো? এখানে -0.5 I0 প্লাস I0 -0.5 I0 -0.5 I0 প্লাস I0 -3 ইকুয়ালস টু 0। এখন এই -0.5 I0 আর এটার সামনে কত I0? এটা কত I0? 1 I0 না এটা? এই যে বুঝতেছো না সে বলো, যে বুঝতেছো না সে বলো, কোনো হেজিটেশন ফিল করো না, বলো। আমি কথাটা কেন বলতেছি যে আমার মানে কি আর বলবো, যে আমার এমনও মানে মানুষ পাইছে আর কি তোমাদের ব্যাচে, আমাকে 2x প্লাস 3x ইজ ইকুয়ালস টু কত সেটা আমাকে বুঝাইতে হয়েছে। ঠিক আছে, আরে এইরকম একটা অবস্থা আছে। এইরকম কেউ থাকলে বলো, কোনো হেজিটেশন ছাড়া বলো, আমি বুঝাবো, সমস্যা নেই। স্যার এটা তো ক্যালকুলেটরে বসাই দিলে তো आंसर চলে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, এই জিনিসটা যদি না বুঝো তাহলে ক্লাস শেষে বলো আর কি। এই -0.5 I0 এবং 1 I0 যোগ করলে কত হয় আমার? 0.5 I0 -3 0। এখন I0 = 3/0.5। এখন এটা হিসাব করো, ভাগ করো, দেখো 6 অ্যাম্পিয়ার আসে। যাকে স্যার স্যার এটা যদি হলো ভেঙে করতে হবে নাকি ডাইরেক্ট সরাসরি ক্যালকুলেটরে বসিয়ে দিয়ে তুমি শুধু মান বসাই দিলেই হবে। হ্যাঁ, তুমি শুধু মান বসাই দিলে হবে। ওগুলা এত ঝামেলা করতে গেলে সময় নষ্ট হবে। হ্যাঁ, তুমি এই লাইন লিখে ডিরেক্ট অ্যান্সার বসাই দিবা। হ্যাঁ, যদি পারো। এটা হচ্ছে এটা আমি বলে হচ্ছে স্মার্ট অ্যান্সার। হ্যাঁ, অনেকে বলে যে লাইন বাই লাইন করে করে দেখাতে হবে, এটা আসলে স্মার্ট অ্যান্সার না, আমি মনে করি। ডিরেক্ট বসাই দিবা। তুমি ইঞ্জিনিয়ার, তুমি ক্যালকুলেটর ব্যবহার জানো না? আচ্ছা, এখন দেখো, এখন তোমরা আমার একটা কোশ্চেনের অ্যান্সার দাও। এখানে আমি I0 পেয়ে গেছি, এখন আমার বের করতে হবে V0। এখন বলো V0, দেখো এই 4 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে I0 কারেন্ট ফ্লো হওয়ার কারণে V0 ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে V0 সমান কি লিখতে পারি? ফোর ইন্টু I0 স্যার, 4 ইন্টু হ্যাঁ, I0 4 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে I0 কারেন্ট ফ্লো হওয়ার কারণে এখানে যে ভোল্টেজটা ড্রপ হচ্ছে V0, সেটা হচ্ছে এই রেজিস্ট্যান্স ইনটু এর ভেতর দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা, ওহমসের ল অনুযায়ী, তাই না? জি স্যার। জি স্যার, জি স্যার, কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি স্যার। কোনো কনফিউশন আছে? এই যে এটা স্যার, রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, কারো কোনো কনফিউশন? আচ্ছা, নাই। স্যার, তাহলে আমি লিখবো হচ্ছে 4I0, তাহলে 4 × 6, ভ্যালু বসায় দাও 24 ভোল্ট। পেয়ে গেছি। আমার কি বের করতে বলছিল? V0 স্যার। তাহলে পেয়ে গেছি। জি স্যার, উত্তর হয়েছে বইয়ের সাথে? জি স্যার, আনন্দ পাইছো? জি স্যার। খুব মজা পাইছি স্যার। আচ্ছা, স্যার কিছু পয়েন্ট না। হ্যাঁ, কে বুঝো নাই? আচ্ছা, সবাই বুঝছে, যাক। স্যার যতটুকু বোঝার বুঝছি, বাকিটা রেকর্ডিং দেখলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং দেখলে এটা আরো ক্লিয়ার হবে, ওটা এত টেনশন করার কারণ নেই। সেটা কোথায় আর একটা লিখে রাখলাম? স্যার আর আপনি যে এক্সাম্পলটা করেছেন এটা কি বইয়ের 2 পয়েন্ট ওটা সেম? হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল 2.7টা দেখবা, আমি ওইটাই করিয়ে দিয়েছি তোমাদের। হ্যাঁ, আমি ওইটাই কোশ্চেন করার সময় আপনি ভ্যালুগুলো চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, এক কোশ্চেন করার সময় কিন্তু আমি সার্কিটও চেঞ্জ করে দিব। হ্যাঁ, শুধু ভ্যালু না। এটা প্রবলেম নাই, অঙ্ক যদি বুঝে থাকি তাহলে তো সার্কিট চেঞ্জে কোনো প্রবলেম। রাইট, ভালো কনফিডেন্স আছে, শুনে খুশি হলাম। আচ্ছা, এখন দেখো তো, এটা খুব ইজি একটা ম্যাথ। তোমরা কি সবাই আসো? জি স্যার। আচ্ছা, জি স্যার, আছে স্যার। জি স্যার, আছে। আচ্ছা, স্যার এখান থেকেও V0 I0 বের করতে হবে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে V0 আর I0 বের করতে হবে। I0টা হচ্ছে 2 ওহম রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে ফ্লো হচ্ছে। হ্যাঁ, এই রেজিস্ট্যান্সটা একটু এলোমেলো হয়ে গেছে। আর এখানে কি দেখিয়েছে আমার? এখানে হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, যেটার ভ্যালু হচ্ছে I0/4, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে 8 ওহম, আর এখানে কারেন্ট সোর্স 6 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স আছে। তাহলে এই সার্কিটের নোট কয়টা বলো তো? এই সার্কিটের নোট কয়টা?
হ্যাঁ দুইটা স্যার রাইট, দুইটা নোট মানে কোনটা সহ? দেখো এখানে কিন্তু রেফারেন্স নোড আমার দেয়া নাই। যদি রেফারেন্স নোড দেয়া না থাকে, না দেয়া থাকে তখন আমরা কি করব? জিরো ধরে নিব। হ্যাঁ, 0 ভোল্টেজ একটা রেফারেন্স নোড ধরে নিব। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এখানে আমার রেফারেন্স নোড ছাড়া কয়টা নোড আছে? আমার দুইটা। হ্যাঁ, রেফারেন্স নোড ছাড়া কয়টা নোড? রেফারেন্স নোড ছাড়া কয়টা নোড? সবাই কি বুঝছো? আচ্ছা, একটু বুঝিয়ে দেন স্যার। এখানে একটা নোড, এটা কি বুঝো নাই? এখানে কয়টা নোড আছে স্যার বলবো না প্রথমে, মানে রেফারেন্স নোড ছাড়া কয়টা নোড আছে? ও আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। তুমি কি বুঝতে পারছো না এমনি বলছো বুঝতে পারছি? স্যার নেটের সমস্যা হচ্ছে স্যার একটু। আচ্ছা যাই হোক, তুমি কি বুঝতে পারছো যে এখানে একটা নোড? দেখো এই টোটাল জায়গায় আমার একটা ভোল্টেজ, আর কোনো ভোল্টেজ নাই। হ্যাঁ, কারণ কোনো সার্কিট এলিমেন্ট নাই, তাহলে আমার ভোল্টেজ থাকবে কি করে? এখানে কোনো সার্কিট এলিমেন্ট নাই, সো আমার কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না, ভোল্টেজ প্রডিউস হচ্ছে না। তাহলে এই টোটালটা জায়গা মিলে হচ্ছে আমার একটা নোড। এই যে এখানে মিলে হচ্ছে আমার একটা নোড। ঠিক আছে, একটা নোড। হ্যাঁ, এই নোডের নাম দিলাম আমি এ, আর এটা হচ্ছে রেফারেন্স নোড 0 ভোল্টেজ। এটা নিয়ে আমি চিন্তা করব না। এখন আমি কি করব? KCL টু নোড এ, এখানে এটা আমি ধরে নিছি এ নোড। তাহলে এখানে KCL যদি আমি নোড এ তে KCL অ্যাপ্লাই করতে চাই তাহলে কি করব? নোড এ তে যদি KCL অ্যাপ্লাই করতে চাই কি করব? কি হলো? স্যার আছে তো মনে হয় সবাই। হ্যালো, জি স্যার, সবাই আছি আমরা। রেসপন্স করতেছে না কেন? প্রিভিয়াস হ্যাঁ, এই এ নোডে KCL অ্যাপ্লাই করলে আমি কি করব? আচ্ছা, এই ম্যাথটা করে আজকে শেষ। তোমাদের বুঝতে পারছি, তোমরা মানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে হয়তো। হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে তো। এই নোডে KCL অ্যাপ্লাই করতে হলে কি করব? ওই নোড থেকে ধরে নিব না সমস্ত কারেন্ট বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো এখানে কত কারেন্ট ঢুকতেছে? 6 অ্যাম্পিয়ার। তাহলে বের হয়ে যাচ্ছে কত কারেন্ট? -6। গুড। এখান থেকে I0 কারেন্ট তো আমার বের হয়েই যাচ্ছে, এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। আবার I0/4 কারেন্ট বের হয়ে যাচ্ছে, এটা নিয়েও আমার কোনো চিন্তা নাই। এখন দেখো, এখন কোশ্চেন হচ্ছে এইখানে তো আমার কোনো কারেন্ট দেখানোই নাই, তাহলে কি করব? যদি কারেন্ট দেখানো না থাকে তখন আমি একটা কারেন্ট ধরে নিব যে বের হয়ে যাচ্ছে। ধরে নিলাম সেটার ভ্যালু হচ্ছে I। হ্যাঁ, I পরিমাণ কারেন্ট এখান থেকে বের হয়ে যাচ্ছে। এই নোড থেকে I পরিমাণ কারেন্ট কি হচ্ছে? বের হয়ে যাচ্ছে। তাহলে এখন তাহলে আমি কিভাবে লিখতে পারি না? -6 অ্যাম্পিয়ার প্লাস I0/4 প্লাস I, এইভাবে লিখতে পারি না? ইকুয়ালস টু 0। স্যার এখানে আপনার ওই ইয়াগুলো দিতে হবে না, অ্যাম্পিয়ার ইয়াগুলো দিতে হবে না। ও একক দরকার নাই, এটা কি বুঝতে পারছো? পরে অ্যানসারের সময় দিতে হবে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে আজকে আর আমি জিনিসটা কন্টিনিউ করতে চাচ্ছি না, কারণ তোমরা বুঝতে পারবা বলে আমার মনে হয় না। কারণ এখানে একটু কিছু ক্রিটিক্যাল ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সব সার্কিটের টোটাল ভোল্টেজ আমার এক। এই জিনিসটা আমি পরের দিন বুঝাবো, আপাতত এতটুকু বুঝে রাখো। আমি বুঝতে পারছি তোমাদের এই 1.5 ঘন্টা ক্লাস করলে আসলে মাথা করে বোঝা যায় না অনেক কিছু। ঠিক আছে, তা আমি আজকে এইখানে শেষ করতে যাচ্ছি। এখান থেকে কন্টিনিউ হবে। হ্যাঁ, এখান থেকে কন্টিনিউ করব। প্র্যাকটিস প্রবলেম 2.7। হ্যাঁ, একটু খেয়াল রাখো, তোমরা একটু নোট ডাউন করে রেখো খাতার মধ্যে যে কোনখান থেকে শুরু করতে হবে। আর আমি এটার PDF দিয়ে দিব, সেটা তোমরা একটু দেখে নিও। ঠিক আছে, PDF, তারপরে হচ্ছে আজকে যে লেকচার ভিডিও আমি সেটাও আজকে রাতের মধ্যে আপলোড দিয়ে দিব।
ঠিক আছে অ্যাটেন্ডেন্সের ফাইলটা আচ্ছা আসেন তাহলে অ্যাটেন্ডেন্স হ্যাঁ হ্যাঁ জি স্যার আচ্ছা অ্যাটেন্ডেন্সটা আচ্ছা অ্যাটেন্ডেন্সটা আসলে কি করা যায় আমি তো এই জিনিসটা নিয়ে একটু কনফিউজ তোমাদের তো সাল কি বলে যে শঙ্কনা সরি যে শীতলাক্ষার সাথেই তো তোমরা এখন আসলে অ্যাটেন্ডেন্স কি তোমাদের আলাদা করেই নেই না অ্যাটেন্ডেন্স আলাদা করেই নেই হ্যাঁ তোমাদের তাহলে আলাদা করে একটু অ্যাটেন্ডেন্স নিতে হবে তো আজকে তোমাদের এই মানে হ্যাঁ আজকে তোমাদের এই প্যারাটা আমি দিতে যাচ্ছি না আবার একটা ইয়ে ক্রিয়েট করতে হয় আমারও একটু কাজটা আছে তো আজকে আমি সবার অ্যাটেন্ডেন্স দিয়ে দিব সমস্যা নেই আজকে টেনশন নিও না ঠিক আছে যারা আসো শুধু আমাকে নেক্সট ক্লাসে একটু বললেই হবে ঠিক আছে আজকে অ্যাটেন্ডেন্স আপাতত দিয়ে দিব আমি নেক্সট ক্লাস থেকে তোমাদের একটা হ্যাঁ বুঝলাম না মুবিন কথা শোনা যাচ্ছে না মানে ইন কল মেসেজ স্যার না এখানে দেওয়ার দরকার নেই আমি একটা ফাইল ক্রিয়েট করে দিব তোমাদের একটা গ্রুপ খুলে আমি ওখানে একটা ফাইল ক্রিয়েট করে দিব ওখানে জাস্ট রেসপন্স করবা বাট আজকে নিচ্ছি না আজকে তোমাদের অ্যাটেন্ডেন্স আমি সবারই কাউন্ট করবো কোনো সমস্যা নেই ঠিক আছে আজকে একটু কনসিডার করলাম তোমাদের আমাদের মেকআপ ক্লাস শেষ করার পরে তো আমরা আবার শীতলক্ষার সাথে ক্লাস করব হ্যাঁ তো তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু আলাদাভাবে কাউন্ট করলে বোধহয় আমার জন্য ভালো হয় তো যার কারণে আমি আগের বারের মতো করে মনে করে স্যার প্রথম মেসেজ দিয়ে ফেলছি স্যার ইন কল মেসেজে আচ্ছা সমস্যা নেই আমি তো কাউন্টই করবো না ওটা কাউন্ট করতেছি না সমস্যা নেই ওটা টেনশন করো না ঠিক আছে তাহলে পরবর্তী ক্লাস সিআর তুমি একটা কাজ করো এই যে মুবিন কি শুনতেছো হ্যাঁ আচ্ছা মুবিন তুমি একটা কাজ করো সেটা হচ্ছে পরবর্তী ক্লাস তোমরা কবে করতে পারবা একটু তাহলে আমাকে আজকে বা কালকের মধ্যে একটু জানাও হ্যাঁ দেখি আমি হ্যাঁ আমাকে তাহলে একটু হোয়াটসঅ্যাপে জানিয়ে দিও আমি দেখবো যে ওই টাইমে ফ্রি আছি কিনা তোমরা একটু সবার সাথে ডিসকাস করে একটু আমাকে বলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই কারো কোনো কোশ্চেন আছে স্যার ধন্যবাদ স্যার আমাদেরকে হেল্প করার জন্য না এটা তো আমার কর্তব্য কি বল হেল্প করার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভালো থেকো তোমরা ভালো থেকো স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো হ্যাঁ বল ওই তোমার দেশ বিভাগের সময় ওই পীর মুরিদদের দাপটটি অনেক বেশি ছিল পীর মুরিদ পীর সম্প্রদায় এরা ওই যে মানুষের কুসংস্কার ধর্মীয় ধর্ম ব্যবসায়ী আর কি এদের দাপটটি খুব বেশি ছিল নাকি কখন দেশ বিভাগের সময় বা দেশ বিভাগের আগে দেশ বিভাগের পরে পীরদের একটা প্রভাব ছিল আগে দেশ বিভাগের আগে পরে ওই সময় একটা ছিল ওখানে ওরা 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 রাজনৈতিকভাবে শক্তিশালী কি ছিল কিনা এটা আমি বলতে পারবো না ওরাও কি বলবো ওই ওদের দাপটটি অনেক প্রকট ছিল নাকি অনেক প্রকট হায় এখানে তো একটু সমস্যা হয়ে গেল বাংলা হ্যাঁ শেষ হয়ে গেছে আমার অনেক প্রকট ছিল না ওদের দাপট